রিসেন্ট যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি হবে নাকি একটা ভুল সিদ্ধান্ত হবে? Iran has shown যে local superpower, they can defeat the world superpower. Are you afraid of a U.S. invasion in your country? No, we are waiting for them. এখানে যে লোকাল সুপার পাওয়ার ইজ চায়না, এবং চায়নাকে ছাড়া কিন্তু আমেরিকাও এখানে আসলে খুব বড় বেশি কিছু করতে পারবে না। ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আজিম একদিকে যেমন উনি আর্টিলারি এবং মিলিটারি ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, পাশাপাশি উনি করেছেন 3টা মাস্টার্স এবং পিএইচডি। রোহিঙ্গা ক্রাইসিস ইজ আ ম্যাসিভ সিকিউরিটি ক্রাইসিস ফর বাংলাদেশ, স্পেশালি ইন বান্দরবান এরিয়া। এবং এক ধরনের হিডেন এজেন্ডা আছে এখানে, এই যে মিজোরাম, চিরাং হিলট্রেক্স এবং রাখাইন মিলে কোনো খ্রিস্টান কোনো স্টেট বা হারবারি এলাকা করা যায় কিনা, করিডোর ইকোনমিক অ্যাক্টিভিটিস যে প্রপোজালটা চায়না থেকে এসছে, এইটার প্রি কন্ডিশন হিসেবে চায়নাকে আমরা প্রেশারাইজ করতে পারি। ইউ শুড সলভ দ্য রোহিঙ্গা ইস্যুস। চায়না ইজ দ্য অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য। নাও ইজ দ্য হাই টাইম টু সাইন দিস এগ্রিমেন্ট। তিস্তা আমাদের বাংলাদেশের জনগণের মনের প্রজেক্ট। এই লাখ লাখ জনগণ যে সাফার করছি আমরা ওভার দ্য ইয়ার্স, প্রেক্ষাপট কিন্তু পরিবর্তন হয়েছে, এটা বুঝতে হবে। কান্ট্রিজ ইন্টারেস্ট ইজ অনলি দ্য পার্মানেন্ট থিং। যে চায়নায় কিন্তু আমাদের পার্মানেন্ট রিলেশন নাও হতে পারে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দায়িত্ব, এইটা বিদেশ থেকে কেউ এসে করে দেবে না। আমরা একসাথে কাজ করলে ইনশাল্লাহ নো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ডেয়ার এনাফ টু পেনিট্রেট অর টাচ আওয়ার কান্ট্রি। আমাদের দেশটা হলো ডিফেন্ডার্স প্যারাডাইস, এটাকে আমরা যদি প্রপারলি ক্যাপিটালাইজ করতে পারি সবাইকে নিয়ে, ইনশাল্লাহ উইল সাকসিড। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। আসসালামু আলাইকুম, প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আজিম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ স্যার। রিসেন্ট যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যে আমাদের যে প্রাইম মিনিস্টার রিসেন্ট ভিজিট, সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সো আপনার কাছে প্রথমে আমরা ডিটেইলস যাব প্রত্যেকটার কনটেক্সটটা এবং অ্যানালাইসিসটা। আমাদের জন্য এটা সুযোগ না চ্যালেঞ্জ, না এটাকে আমরা কিভাবে দেখবো? বাট যেহেতু স্যার আপনি একজন মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, মিলিটারি ইন্টেলিজেন্স ছিলেন এবং আপনি 5 বার চায়নাতে গিয়েছেন, সামারি যদি বলি যে আলোচনাগুলো হচ্ছে বা সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে খুবই ওয়েল টকড অ্যাবাউট সাবজেক্ট। বর্তমানে বাংলাদেশ এখানে দাঁড়িয়ে আছে, ওয়ার্ল্ড পার্সপেক্টিভ চিন্তা করি, আমি রিজিওনাল পার্সপেক্টিভ চিন্তা করি। আমাদের দেশের রিসেন্ট জুলাই বিপ্লব হলো, তারপর নতুন সরকার এসছে, আমাদের মিলিটারি কমিটমেন্ট টু দ্য ন্যাশন বিল্ডিং, সবকিছু মিলিয়ে আমার মনে হয় নাও ইজ দ্য হাই টাইম টু টেক এ ডিসিশন, যেখান থেকে আমরা ইকোনমিক্যালি এবং মিলিটারিক্যালি আমরা এটা পিক আপ করতে পারবো। আমাদের এই লাস্ট প্রাইম মিনিস্টার ভিজিট টু মালয়েশিয়া অ্যান্ড স্পেশালি টু চীন, যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে স্পেশালি অ্যাবাউট করিডোর, আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, সবটা বলতে পারি নাও অর নেভার। এবং আমরা যদি এখানে একটা ডিসাইসিভ একটা আমরা স্টেজে পৌঁছাতে পারি, দ্যাট উইল প্রোপেল আওয়ার কান্ট্রি টু এ নিউয়ার হাইট। এটা আমার বিলিভ। এটার ব্যাপারে আমি মাইনর ডিটেলস স্টেপ বাই স্টেপ বলবো আর কি। এই যে চায়না করিডোর, বাংলাদেশের সাথে আগেও ইন্ডিয়ার করিডোর নিয়ে কথা হয়েছে, এটা প্রথম না। চায়না করিডোরের কনসেপ্টটা আসলে কি, যদি একজন সাধারণ মানুষের মতো যদি করে আমরা তাদের জন্য বোঝার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় এই কথাগুলো আমি ম্যাপের সাথে ওরিয়েন্ট করে বলি, তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আসলে আমরা যেটাকে চায়না করিডোর বলছি, ঠিক এইভাবে চায়না করিডোর বলার চেয়ে আমরা যদি এটাকে ইকোনমিক কোঅপারেশন একটা স্টেপ একটু ইজার ওয়েতে, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো এখানে যে উদ্যোগটা আমরা এখন করিডোর হিসেবে বলছি, এটা কিন্তু আসলে আজকের উদ্যোগ না। অ্যাক্ট ইস্ট পলিসি যেটা 2002-এ নেওয়া হয়েছিল, সেটারই একটা এক্সটেনশন। পরবর্তীতে আমরা দেখলাম বিসিম ইসি, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার ইকোনমিক করিডোর, যেটা পরবর্তীতে ফেল করলো, যেটা নাকি পরবর্তীতে এখন রিভিউ করে বর্তমান প্রেক্ষাপটে আমাদের চায়না যে আমাদের প্রপোজালটা দিচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগেরটারই রিভাইজড ওয়েতে চায়নায় যে ইউনান যে প্রদেশটা আছে কুম্বিং, যেটা নাকি ল্যান্ডলক ওদের প্রভিন্স, সেটার সাথে মান্দালেকে মায়ানমারে কানেক্ট করছে। মান্দালে থেকে আবার 2টা ব্রাঞ্চ চলে যাচ্ছে, একটা কানেক্টিং দ্য কিয়াংফু, এটা ওদের একটা বন্দর, এটা চলে যাচ্ছে সিটওয়েতে বা ইয়াঙ্গুনে। এখান থেকে আবার আকিয়াব হয়ে আমাদের চিরাংয়ে কানেক্ট করছে। তো এখানে আমাদের মানে ইকোনমিক ভায়াবিলিটি আছে এবং বিভিন্ন পজিটিভ ইম্প্যাক্ট আছে, যেটা আমরা পরবর্তীতে একটু ডিটেলস কথা বলবো। তো ভাইয়া আমাদের তো করিডোরের আইডিয়াটা নতুন না। আমাদের 1999-এ বিসিআইএম নামে একটা করিডোর নিয়ে কথা হচ্ছিল, তখন ইন্ডিয়া পিছিয়ে গেল। তো 2026-এ এই যে করিডোরটা, এটা আসলে আমাদের জন্য কি সম্ভাবনার দুয়ারটা খুলে দিচ্ছে? চায়নার সাথে আমাদের সম্পর্কটা মাল্টি ডাইমেনশনাল। করিডোরের মাধ্যমে আমরা বেসিক্যালি চায়নার সাথে যে
আসিয়ান কান্ট্রিগুলো মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এগুলোকে কানেক্ট করবে ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস। এবং আরেকটা জিনিস খেয়াল করার ব্যাপার, চায়না ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড, যাদের স্টেবল জিডিপি গ্রোথ আছে অ্যাবাউট 5%, এবং তারা এই গ্রোথটাকে স্টেবল রেখেছে ফর লাস্ট ফিউ ইয়ার্স। পাশাপাশি আরেকটা জিনিস বোঝা দরকার যে চায়নার সাথে আমাদের ট্রেড ইমব্যালেন্স আছে হিউজ পরিমাণ, প্রায় $8 বিলিয়ন। চায়না কিন্তু ইকোনমিক্যালি ভায়াবল হয় আমাদের সঙ্গে, পাশাপাশি মিলিটারি ভায়াবিলিটিও আছে এই কানেক্টিভিটির সঙ্গে। বেসিক্যালি আমরা এখান থেকে মাল্টি ডাইমেনশনাল পজিটিভ ইম্প্যাক্ট পেতে পারি, যেটা আমরা আর একটু পরে কথা বলবো। আপনি তো চায়নায় 5 বার গিয়েছেন, অ্যান্ড ওভার দ্য ইয়ার্স আপনার ভিজিটে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি যদি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে চায়নাকে দেখি, চায়নার ডেভেলপমেন্টটাকে দেখি, সেটাকে আপনি কিভাবে দেখবেন? আমি যখন প্রথম গেলাম ব্যাক ইন 1993, তখন আমি যে চায়নাকে দেখেছি, এবং আমি শেষবার যে গেলাম 2017-তে, একেবারেই পরিবর্তিত একটা চায়না। তো সেখানে আমি 93-তে যে চায়নাকে দেখলাম, যে আমি চায়নায় যখন গেলাম তখন ওখানে হার্ডলি এনি ফরেনার, কোনো বিদেশি নাই বললেই চলে। আমরা যখন কোনো মার্কেটে যেতাম তখন আমাদের সাক্ষাৎকার নিতে আসতো। একটা ইনসিডেন্ট হয়েছে যে আমরা গ্রেট ওয়াল ভিজিট করতে গিয়েছি, ওখানে বেশ কিছু স্কুল কলেজের ছাত্রছাত্রী তারা আমাদের ইন্টারভিউ নিতে এসছে, এবং আমাদেরকে বলছে তোমরা কোন দেশে, আমাদের ইন্টারপ্রেটের সঙ্গে ছিল। তো আমরা যখন বলি যে বাংলাদেশ, তার বাংলাদেশ চিনতে পারে না, বলে মুঞ্জিয়ালা, তার বাংলাদেশকে মুঞ্জিয়ালা বলে, একটা আলাদা নাম নিয়ে। তারপর তারা বলে যে ইন্ডিয়ার পাশের একটা দেশ, বাট এক্স্যাক্টলি বাংলাদেশকে চিনতে পারে না। ওদের ইনফ্রাস্ট্রাকচার এটা কিন্তু ওই ডেভেলপিং কান্ট্রি স্ট্যান্ডার্ডের রাস্তাঘাট চলাচল, তাদের কালচার যেটা ওই ব্যাকডেটেড কালচার, তারা বিদেশিদেরকে একটা অন্যভাবে দেখে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি তাদের মধ্যে একটা ন্যাশনাল ইউনিটি দেখেছি। তারা ইন ফিউচার তাদের মধ্যে একটা অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট সে সময় ছিল, এবং তারা ভবিষ্যতে সুপার পাওয়ার হতে চায়, সেই ড্রিমটা কিন্তু ওই সময় তাদের মধ্যে দেখেছি। এবং আমি স্টিল মনে করতে পারি, যখন আমরা বেইজিংয়ে বিভিন্ন জায়গায় ঘুরছি আমাদের একটা কোর্সের পার্ট হিসাবে, তখন বিভিন্ন জায়গায় ব্যানার আছে মোর ওপেন চায়না ইন 2000 অলিম্পিক। ঘটনা কিন্তু 1993-তে। তাহলে 2000-এ অলিম্পিকের বিডিং হচ্ছে সুইজারল্যান্ডে, সেখানে চায়না অলিম্পিকটা পেতে চায়, এবং সেই অলিম্পিকে তারা কিভাবে পরে চায়নাকে ওপেন করবে ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেই স্ট্র্যাটেজি তারা করতেছে। বাট আমরা পরবর্তী ফলো আপ করলাম, 2000 অলিম্পিক পায় নাই, বাট 2008-এর অলিম্পিকটা পেয়েছে, এবং 2008-এর অলিম্পিকে যে চেঞ্জ দ্য হোল নেশন, এটা ইনফ্রাস্ট্রাকচার, তার কালচারাল অ্যাটিটিউড, বিহেভিয়ার। আমি 2014-তে গেলাম, তখন আই ওয়াজ সারপ্রাইজ, ইট ইজ নো মোর দ্যাট চায়না। আমি 93-তে অনেক গরিব লোকজন দেখেছি, ফকি আমাদের কাছ থেকে, আমরা যে তিয়ানমেন স্কোয়ারে বা আমরা ফরবিন সিটিতে ভিজিট করতে গেছি, তারা আমাদের কাছে সাবস্ক্রিপশন চাচ্ছে। আমরা খুব খুশি হয়ে ডোনেট করছি, ঠিক আছে আমরা চায়নায় এসে হেল্প করতে পারছি। বাট আমি 2014-তে যখন গেলাম, আমি আমার ইন্টারপ্রেটারকে জিজ্ঞেস করলাম যে আসলে তোমাদের কি আর গরিব লোকজন কি দেশে নাই? তো ওই হাসতে হাসতে বলতেছে, হ্যাঁ আমরা আসলে ওই 2008-এর অলিম্পিককে সামনে রেখে দে হ্যাভ চেঞ্জ এভরিথিং, এবং দে হ্যাভ ডেভেলপড, কন্ট্রিবিউটেড হোল নেশন। তো আমি চেঞ্জ চায়নাকে দেখেছি উইথ দ্য কমিটমেন্ট যে তারা ভবিষ্যতে সুপার পাওয়ার হতে চায়। বাংলাদেশের তো ধরেন ফরেন পলিসি আসলে 1971 পরবর্তী অনেকবার চেঞ্জ হয়েছে, এবং ফরেন পলিসিটাকে খুব স্টেডি বলা যাবে না। কেমন স্টেডি হওয়ার হয়তো সুযোগও ছিল না, কারণ বিভিন্ন পলিটিক্যাল গভর্নমেন্টের বিভিন্ন রকম প্রায়োরিটি ছিল। এখন আবার পৃথিবীও বদলাই গেছে, বিকজ পৃথিবী ইউজ টু বি অ্যাবাউট আমেরিকা, ব্রিটেন অ্যান্ড দেন এভরিথিং এলস। এবং রিসেন্ট ট্রাম্পের ভিজিট ইন্ডিকেট করে, যেটা ট্রাম্প নিজেই বলছে, ইটস আ মাল্টিপোলার ওয়ার্ল্ড, যে আমরা একদিন মাল্টিপোলার ওয়ার্ল্ডে ছিলাম না। তো এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে বাংলাদেশের ফরেন পলিসি আসলে তারা কিভাবে নেভিগেট করা উচিত? আপনারা ভালো কথা বলেছেন। মাল্টিপোলার ওয়ার্ল্ডের গুরুত্বটা বুঝতে হবে, যে এখানে আমাদের যারা ওয়ার্ল্ড প্লেয়ার আছে তাদেরকে অলমোস্ট ভালো ইম্পর্টেন্স দিতে হবে, বি ইট চায়না, রাশিয়া আর ইউএসএ। তো এখানে আমরা ইরানে কি দেখলাম, আমেরিকা এবং ইসরায়েল তারা জয়েন্টলি একটা অপারেশন করে দে ফেল, এবং গ্র্যাজুয়ালি ইরান হ্যাজ শোন যে লোকাল সুপার পাওয়ার দে ক্যান ডিফিট দ্য ওয়ার্ল্ড সুপার পাওয়ার। তাহলে আমরা যদি আমাদের বাংলাদেশের এই সাউথ ইস্ট রিজন, আমাদের এই রিজন পার্সপেক্টিভ চিন্তা করে, এখানে যে লোকাল সুপার পাওয়ার ইজ চায়না, এবং চায়নাকে ছাড়া কিন্তু আমেরিকাও এখানে আসলে খুব বড় বেশি কিছু করতে পারবে না। তো এই জায়গায় আমাদের এক ধরনের ব্যালেন্স স্ট্র্যাটেজি দরকার, যেখানে আমাদের ইকোনমিক ড্রাইভে পার্টিসিপেট করুক, সেখানে সমস্যা নাই। তো সেই জায়গায় আমাদের আই ফিল যে মাল্টিভেক্টর ব্যালেন্স স্ট্র্যাটেজি, যেটা জিবুতি ফলো করছে। জিবুতি একটা ছোট দেশ, আপনি যদি জেনে থাকেন, তো জিবুতিতে আপনি জেনে খুব খুশি হবেন যে এই একটা ছোট দেশ তারা কিভাবে ওয়ার্ল্ড পলিটিক্সকে কন্ট্রোল করছে। জিবুতিতে এইটা স্ট্র্যাটেজিক্যালি ধরা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দেশ, ছোট দেশ। এখানে বাবল মান্দেব স্ট্রেইট প্রণালী, যেটা কানেক্ট করছে রেড সিকে উইথ গালফ অফ এডেন অ্যান্ড ইন্ডিয়ান ওশান। এখানে ওয়ার্ল্ড ট্রেডের প্রায় 10 to 15%
এই চোক পয়েন্ট দিয়ে যাতায়াত করে। তো এইখানে জিবুতি হ্যাজ টেকেন দিস মাল্টিভেক্টর ব্যালেন্স স্ট্র্যাটেজি। এখানে ওয়ার্ল্ডের সব সুপার পাওয়ার দ্য হোস্টিং মাল্টিপল ফরেন মিলিটারি বেজেস, ইউনাইটেড স্টেটস তাদের ক্যাম্প লেমনের দ্য অনলি পার্মানেন্ট ইউএস মিলিটারি বেজ ইন আফ্রিকা, সবচাইতে বড় এবং পার্মানেন্ট বেজ আছে। চায়নার ফার্স্ট ওভারসিজ মিলিটারি সাপোর্ট বেজ আছে 2017 থেকে। ফ্রান্সের লার্জেস্ট ওভারসিজ মিলিটারি প্রেজেন্স আছে এখানে। জাপানের ফার্স্ট ওভারসিজ মিলিটারি বেজ আছে আফটার ওয়ার্ল্ড ওয়ার টু। ইটালির লজিস্টিক ও সাপোর্ট বেজ আছে। তো তারা যেটা করছে যে এই মাল্টি ন্যাশনাল দ্য ওয়ার্ল্ড সুপার পাওয়ার্সকে এখানে হারবার করছে, এবং প্রত্যেকটা সুপার পাওয়ার ইজ গিভিং দ্য ফিজ, ডোনেশন, সাবস্ক্রিপশন টু জিবুতি গভর্নমেন্ট, এবং তারা কোনো সিঙ্গেল সুপার পাওয়ার উপর ডিপেন্ডেন্ট না। দে আর খুব মেটিকুলাসলি এবং ইন্টেলিজেন্টলি কাউন্টারিং এবং ব্যালেন্সিং। দে আর সাকসেসফুল, দে আর ডেভেলপিং, এবং ভবিষ্যতে তারা কিন্তু বিভিন্ন ধরনের সাপোর্ট সিস্টেম পেয়ে তারা ইনফ্রাস্ট্রাকচার ফর পোর্ট ফ্যাসিলিটিস, রেলওয়ে, রোডস, তারপর ইকোনমিক অ্যাক্টিভিটিস অনেক কিছু মাল্টিপ্লাইড হয়েছে। তো আমরা এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমরা মিলিটারি অ্যাক্টিভিটিসটা আমরা অ্যালাউ করবো না, বাট ইকোনমিক অ্যাক্টিভিটিসে যে দেশগুলো আমার সাথে পার্টিসিপেট করতে চায় সেটাকে আমরা ট্যাক্টফুলি যদি হ্যান্ডেল করতে পারি তাহলে মনে হয় আমরা উইল গো এ লং ডিস্টেন্স। বাংলাদেশের জন্য এটার ইম্পর্টেন্সটাকে আমরা আলোচনা করছি, আরো করব, বাট চায়নার বাংলাদেশের রিসেন্টলি আগ্রহটা আমরা অনেক দেখতে পাচ্ছি। শুধু চায়নার প্রাইভেট কোম্পানি আলিপে রিসেন্টলি বাংলাদেশকে একটা খুবই স্ট্রং ইকোনমিক পার্টনার হিসেবে তাদের প্রপোজিশন এবং প্ল্যানিং দিল। চাইনিজ গভর্নমেন্ট কিন্তু করিডোরটা প্রপোজ করছে, করিডোরটা কিন্তু আমরা প্রপোজ করি নাই। সো ইটস ভেরি ক্লিয়ার দ্যাট চায়না ইজ গিভিং আ লট অফ ইম্পর্টেন্স টু বাংলাদেশ, যেখানে বাংলাদেশ কম্পারেটিভলি অনেক ছোট একটা ইকোনমি। চায়নার দৃষ্টিকোণ থেকে ওয়াই বাংলাদেশ ইজ সিগনিফিক্যান্ট? চায়নার জন্য এখানে মেইন গেমটা হচ্ছে দে ওয়ান্ট টু কাউন্টার ইউএস ইনফ্লুয়েন্স ইন দ্য এরিয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা এই বে অফ বেঙ্গলকে কানেক্ট করতে চায় তাদের মেইন ল্যান্ডের সঙ্গে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা ইন্ডিয়ার ডোমিনেন্সকে কাউন্টার করতে চায়। তো সেখানে বাংলাদেশের ইম্পর্টেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু দেম। এখানে একটা উইন সিচুয়েশন কিন্তু প্রিভেল করছে। যদি আমাদের সারাউন্ডিং এ ইন্ডিয়াকে দেখি, আমরা দেখেছি যে ইন্ডিয়া আমাদেরকে কিভাবে ডিপ্রাইভ করেছে। যে আমরা যদি চাইনিজ এবং ইন্ডিয়ান ফরেন পলিসি একটু কম্পেয়ার করি তাইলে আমাদের এই জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, চায়নার ফরেন পলিসি যদি আমরা একটু দেখি, দে হ্যাভ 5 প্রিন্সিপালস অফ পিসফুল কোএক্সিস্টেন্স। তাদের পঞ্চনীতি ফলো করে, যেটা তারা 1954-এ অ্যাডাপ্ট করেছিল ডিউরিং চাইনিজ প্রিমিয়ার জো এন লাই এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর সাথে কনফারেন্সে, এবং তিব্বতকে কেন্দ্র করে। বাট পরবর্তীতে এই প্রিন্সিপালসগুলো বিভিন্ন দেশেই ফলো করা হয় এবং চায়নাকে স্ট্রিক্টলি ফলো করে। 5 প্রিন্সিপালস, সেটা কি? মিউচুয়াল রেসপেক্ট ফর সভরেনিটি অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে রেসপেক্ট করতে হবে যে দেশের সাথে যে কার্যক্রম আমরা করি, এবং মিউচুয়াল নন এগ্রেশন। আমরা যে দেশের সাথে আমাদের কার্যক্রম হবে সেখানে আমরা এগ্রেসিভ কোনো অ্যাটিচিউড শো করবো না। মিউচুয়াল নন ইন্টারফিয়ারেন্স ইন ইন্টারনাল অ্যাফেয়ার্স, আমরা ইন্টারনাল অ্যাফেয়ার্সে কখনো ইন্টারফেয়ার করবো না। ইকুয়ালি অ্যান্ড মিউচুয়াল বেনিফিশিয়ারি আমরা কার্যক্রম করবো এই ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো, মিউচুয়ালি বেনিফিটিং। পিসফুল কোএক্সিস্টেন্স, যে দেশের সাথে কার্যক্রম করবে পিসফুল কোএক্সিস্টেন্স। এবং আপনি যদি হিস্ট্রি দেখেন যে গত 50 বছরে চায়না কিন্তু অফেন্সিভলি কোনো দেশকে কিন্তু অ্যাটাক করে নাই, কলোনাইজ করতে যায় না। তাদের সাথে ভিয়েতনাম, কম্বোডিয়াতে 1969-এ কিছু ক্ল্যাশ ছিল, এবং বর্ডার রিলেটেড কিছু ক্ল্যাশ, যেটা ইজ ভেরি অবভিয়াস যে কোনো দেশে হতে পারে। বাট ওভারহুইলমিংলি কোনো দেশে অ্যাটাক করে কলোনাইজ করে নাই। তো এখান থেকে আমরা একটা পজিটিভ স্পিরিট দেখতে পাই চায়নার মধ্যে, যেটা আমাদের সাথে অ্যালাইন্ড হয়। পাশাপাশি আমি যদি ইন্ডিয়ার ক্যারেক্টারিস্টিক বুঝতে চাই, তাদের অবজেক্টিভ অফ ইন্ডিয়ান ফরেন পলিসি, তারাও বলছে যে দে ওয়ান্ট টু ইন্ডিয়াস সভরেনিটি, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং ন্যাশনাল সিকিউরিটি তাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি, নাম্বার 1 প্রায়োরিটি। ফাইন। ইকোনমিক গ্রোথ থ্রু ট্রেড, ইনভেস্টমেন্ট এবং টেকনোলজি, সেটা তারা করতে চায়। তারা পিস স্টেবিলিটি সাউথ এশিয়াতে মেনটেন করতে চায়। দে ওয়ান্ট টু সিকিউর দেয়ার এনার্জি এবং ক্রিটিক্যাল রিসোর্সেস। হ্যাঁ, এবং তারা দে ওয়ান্ট টু ইনফ্লুয়েন্স দ্য রিজিওনাল এবং গভর্নমেন্ট গ্লোবাল গভর্নেন্সকে ইনফ্লুয়েন্স করতে চায়। এসব সর্ট অফ অ্যাক্টিভ পোস্টার তারা শো করতে চায়। যদিও বলছে নেইবারহুড ফার্স্ট, কিন্তু আমরা কিন্তু গত 15-20 বছরে আমরা নেইবারহুড ফার্স্টটাকে কিন্তু আমরা ওইভাবে ইম্পর্টেন্স দেখি নাই। তারা অ্যাক্ট ইস্ট পলিসি বলছে, যেটার অ্যাডভান্টেজগুলো আমাদের রিজিওনাল কান্ট্রিগুলো পাওয়ার কথা। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আমাদের এই যে সার্ক ইজ ডিঅ্যাক্টিভেটেড ইন্ডিয়ার কারণে, এবং সার্কভুক্ত যে দেশগুলো আছে তারা কিন্তু
কোনোভাবে এখান থেকে কোনো অ্যাডভান্টেজ পায় নাই। রাদার সার্কের যে কান্ট্রিগুলো নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সবাই কিন্তু সর্ট অফ ডিসস্যাটিসফাইড উইথ ইন্ডিয়ার অ্যাটিচিউড অ্যান্ড বিহেভিয়ার। ইন্দো প্যাসিফিক ভিশন সর্ট অফ অ্যালাইনিং উইথ ইউএসএ, কাউন্টারিং চায়না, সর্ট অফ অফেন্সিভ পোস্টার। তাদের একটা সাগর ইনিশিয়েটিভ আছে, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন। সেখানে মেরিটাইম বাউন্ডারিতে তারা দে ওয়ান্ট টু হ্যাভ অফেন্সিভ স্পিরিট টু কাউন্টার চায়না। এই ধরনের তাদের কিন্তু আমরা দেখছি যে এক ধরনের অফেন্সিভ অ্যাটিটিউড, বাট এটা কিন্তু রিসেন্ট ডেমনস্ট্রেশন। আমরা যদি একটু পিছনে তাকাই, গুজরাল ডক্ট্রিন, ইফ ইউ হ্যাভ হার্ড, যে 1996-এ আইকে গুজরাল যিনি ইনিশিয়ালি প্রাইম মিনিস্টার ছিলেন, পরবর্তী ওয়াজ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উনি কিন্তু একটা ডক্ট্রিন প্রপোজ করেছিলেন। ইট ওয়াজ হাইলি টকড অ্যাবাউট, এবং এটা যে টু ইমপ্রুভ ইন্ডিয়াস রিলেশন উইথ ইজ অল নেইবার্স বাই এমফাসাইজিং ট্রাস্ট, গুডউইল, নন রিসিপ্রোকেটিভ রিলেশন। মানে ইন্ডিয়া তার যে স্মল নেইবার্স আছে তাদের জন্য যত ধরনের পজিটিভ সাপোর্ট দরকার সেটা এক্সটেন্ড করবে, কিন্তু ইন এক্সচেঞ্জ কোনো কিছু চাইবে না। পজিটিভ স্পিরিট অ্যান্ড কোঅপারেশন উইথ দ্য নেইবারিং কান্ট্রি, নন রিসিপ্রোকেটরি টুয়ার্ডস দ্য স্মল নেইবার্স। নো কান্ট্রি শুড অ্যালাউ ইটস টেরিটরি অ্যান্ড টু বি ইউজড এগেনস্ট অ্যানাদার। হ্যাঁ, ওইটার 5টা ডাইমেনশন আছে। নো ইন্টারফেয়ারেন্স ইন্টারনাল অ্যাফেয়ার্স, কোনো ইন্টারফেয়ার করবে না। রেসপেক্ট ফর সভরেনিটি অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। পিসফুল সেটেলমেন্ট অফ ডিসপিউট, কোনো প্রবলেম থাকলে পিসফুল সেটেলমেন্ট করবে। এবং এটা কিন্তু আমরা পজিটিভ এনভায়রনমেন্টে ওই সময় 96, 97 আর পরবর্তী ফিউ ইয়ার্স উই স দ্যাট। বাট আনফর্চুনেটলি ওখান থেকে কিন্তু আমরা এক ধরনের শিফট দেখতে পাচ্ছি, এবং ইন্ডিয়ার ফরেন পলিসিকে কিন্তু কৌটিল্য ডক্ট্রিন কিন্তু বিভিন্ন এফেক্ট করে। এবং বর্তমান গভর্নমেন্ট যারা আছে তারা কিন্তু কৌটিল্যকে খুব ইম্পর্টেন্টলি কনসিডার করে। কৌটিল্য ডক্ট্রিনটা একটু বোঝা প্রয়োজন, যেটা ইনফ্লুয়েন্স করে ইন্ডিয়ান ফরেন এবং সিকিউরিটি পলিসিকে ইমেন্সলি, এবং স্পেশালি বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। এই যে মান্ডালা থিওরি আছে, যে সার্কেল অফ স্টেটস, এখানে কৌটিল্য বলছে যে ইয়োর ইমিডিয়েট নেইবার ইজ লাইকলি টু বি ইয়োর ন্যাচারাল এনিমি, ওয়াইল ইয়োর নেইবার্স নেইবার ইজ পটেন্সিয়াল অ্যালাই। জিওগ্রাফিক্যাল বাউন্ডারিতে যে দেশগুলো আছে তো ন্যাচারাল এনিমি, তার মানে এক ধরনের প্রোনাউন্স করছে যে বাংলাদেশ যেহেতু ন্যাচারাল এনিমি। এবং আমরা দেখছি বিভিন্ন ধরনের তাদের ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটিস, তাদের ছোটো ছোটো গ্রুপকে, আমাদের যে সেপারেটিস্ট গ্রুপগুলো আছে তাদেরকে হারবারিং করা, সাপোর্ট দেওয়া, এগুলো আমরা দেখছি। অ্যান্ড অলসো ইন্টেলিজেন্স অ্যান্ড স্পাইনাস অ্যাক্টিভিটি। কৌটিল্য বলছে যে the country should devote in intelligence gathering and strategic deterrence in the neighbors. The strategic deterrence ক্রিয়েট করবে নেবারিং কান্ট্রিগুলোতে। তো এই জিনিসগুলো কিন্তু লং রানে ইন্ডিয়ার জন্য ভালো করছে না, হচ্ছে না আর কি। কারণ তাদের যে বন্ধুত্বপূর্ণ যে ছোট দেশগুলো সম্পর্ক ছিল সেটা কিন্তু অলরেডি এফেক্টেড হয়েছে। তো এটা আমার মনে একটু কেয়ারফুল হওয়া প্রয়োজন। চায়না করিডোরের বাদেও কিন্তু আমাদের চিটাগাং পোর্ট এবং মংলা পোর্ট নিয়ে তার বিশেষ আগ্রহের কথা বলছে, এবং এই আগ্রহটা চায়না কনসিস্টেন্ট, চায়না আগের গভর্নমেন্টকেও তার আগ্রহের কথা বলছে। সো সেই জায়গাটা থেকে বাংলাদেশ তো ডেফিনেটলি আমাদের যে দুইটা পোর্ট, এই দুইটা পোর্টের সাথে ইন্ডিয়ান ওশন কানেক্টেড, সো চায়নার ইন্টারেস্ট এখানে খুবই সিগনিফিক্যান্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টেরিটোরিয়াল সভারেন্টির জায়গা থেকে এটাকে আমাদের কিভাবে ব্যালেন্স আউট করা উচিত? আমরা যদি পিছনে তাকাই, মোংলা পোর্টের যে ইকোনমিক জোনটা কিন্তু ইন্ডিয়াকে অফার করা হয়েছিল, কিন্তু অলমোস্ট 7-8 ইয়ার্স ইন্ডিয়া কিন্তু কোনো অ্যাক্টিভিটিস করে নাই, ইনভেস্টমেন্ট করে নাই। এবং যে করিডোর বা কোঅপারেশনের কথা প্রপোজ করা হয়েছে, এখানে তো ইন্ডিয়াকে কিন্তু এক্সক্লুড করা হয় না, কিন্তু অপরচুনিটি রাখা হয়েছে। ইফ ইন্ডিয়া ওয়ান্টস দে ক্যান পার্টিসিপেট ইন দ্য অ্যাক্টিভিটিস। সো চায়না কিন্তু একটা ওপেননেস শো করছে এবং এই প্রপোজালও। এবং আমাদেরও উচিত যে ইন্ডিয়া ইজ এ নেইবার অ্যান্ড ইজ এ গ্রেট নেইবার, তাদের সঙ্গে আমাদের সহাবস্থান করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে গত 16-17 বছরে আমাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন ইকোনমিক অ্যাক্টিভিটিসে ইন্ডিয়া ওয়াজ পার্টিসিপেটিং অ্যাক্টিভলি। তো সেটা তারা বর্তমানেও হয়তো বা কিছুটা করতে পারে, দ্যার ইজ নো প্রবলেম। বাট অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়াকেও মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু সমমর্যাদা দিতে হবে। দেখেন, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে নেপাল, ভুটান খুব ভালোভাবে কিন্তু সাপোর্টিভ রোল এই রিজিয়নে প্লে করতে পারতো। সেই কানেক্টিভিটি BBIN ছিল একসময়, এক ধরনের অ্যাকসেপ্টেন্স BBIN-এর মাধ্যমে, যে বাংলাদেশ, ভুটান, নেপাল, ইন্ডিয়া এই শর্ট করিডোর দিয়ে কানেক্ট করলে আমরা উই কুড বি সাপোর্টিভ রিজিওনাল অ্যাক্টিভিটি। সেখানে কিন্তু আমরা পাই নাই। আমাদের পাওয়ার সাপ্লাই, আমাদের বিভিন্ন প্রবলেমগুলো আছে, গ্যাস লাইন নেপাল থেকে এবং ভুটান থেকে আমরা আনতে পারি নাই। তো সেই জায়গায় কিন্তু আমরা ইন্ডিয়ার মধ্যে ওপেননেসটা দেখি নাই। তো ইন্ডিয়াকে একটু রিয়েলাইজ করতে হবে বর্তমান প্রেক্ষাপটে। যদি গুজরালের ডক্ট্রিনের আলোকে যদি একটু রিথিঙ্কিং করে এবার পজিটিভ স্পিরিট নিয়ে এগিয়ে আসে, আমরা ডেফিনেটলি ওয়েলকাম জানাবো ইন্ডিয়াকে আমাদের দেশে, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস। ছোটবেলা থেকে আমরা জানতাম যে আমরা সার্কের নাম শুনছি, সাধারণ মানুষ
সার্কের ব্যাপারে একসময় ফ্যান্টাসি ছিল, একসময় আমরা শুনলাম যে সার্ক অলরেডি মারা গেছে। আসিয়ান সম্পর্কে আমাদের মানুষ খুবই কম জানে, এবং আমরা রিসেন্টলি শুনতেছি বাংলাদেশ আসিয়ানে জয়েন করবে। সো আসিয়ান অ্যাকচুয়ালি কি, এবং আসিয়ানে জয়েন করাটা কি বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি হবে নাকি একটা ভুল সিদ্ধান্ত হবে? আসিয়ানে জয়েন করার ব্যাপারটা কিন্তু আজকের চিন্তা না, এটাই চিন্তাটা কিন্তু অনেক আগে থেকেই আমাদের মধ্যে ছিল। এবং আমরা দেখেছি যে 2002-এ পিসিমিসির যে প্রজেক্টটা যে প্রজেক্টটা নেওয়া হয়েছিল, সেটাও কিন্তু সর্ট অফ কানেক্টিং উইথ দ্য আসিয়ান, যেটা 1999-এ যেটা অ্যাডাপ্ট করা হলো, যেখানে আমরা দেখেছি যে আসিয়ানের দেশগুলোর সাথে কানেক্ট করি, তাহলে আসিয়ানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাদের জিডিপি এবং গ্রোথ এবং ইকোনমিক অ্যাক্টিভিটিস কিন্তু হিউজ, এবং দে আর সাপোর্টিং ইচ আদার। এবং বাংলাদেশ অ্যাক্ট ইস্ট পলিসি যে 2002-এ ডিক্লেয়ার করেছিল, সেটার মাধ্যমে কিন্তু দে ওয়ান্টেড টু রিচ আসিয়ান কান্ট্রিজ। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে 2003-এ আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার উনি মায়ানমার ভিজিট করলেন এবং হি সাইন অ্যান এগ্রিমেন্ট উইথ মায়ানমার, যেটা মংডু থেকে আমাদের টেকনাফে একটা কানেক্টিং রোড হওয়ার কথা ছিল। এবং 2002-এ প্রেসিডেন্ট থান সুয়ে উনি বাংলাদেশ ভিজিট করেছেন। এটাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ইন্ডিয়ার এক ধরনের সিকিউরিটি ফোবিয়ার কারণে কিন্তু আমরা আসিয়ানের সাথে কানেক্ট করতে পারি নাই। এখন আসিয়ানের সাথে কানেক্ট করলে আমাদের জন্য যে লাভ হওয়ার ব্যাপারটা, এটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে আসিয়ানে যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো চলছে, লাইক আমি যদি চায়নার সাথে রিলেট করি বা মালয়েশিয়া, সিঙ্গাপুরের সাথে রিলেট করি বা আসিয়ান কান্ট্রিগুলোর সাথে রিলেট করি, তাদের অনেক ধরনের লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিগুলো আছে, লাইক ফুটওয়্যার, টয়স, টেক্সটাইল, গার্মেন্টস, হ্যাঁ, বেসিক ইলেকট্রনিক অ্যাসেম্বলি প্রোডাক্ট, ফার্নিচার, লেদার, গুডস, প্লাস্টিক, কিচেন ওয়্যার, এই ধরনের অনেক ধরনের লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিগুলো আসিয়ান কান্ট্রিসে আছে, এবং দে ওয়ান্ট টু শিফট টু দ্য যেখানে লেবারের কস্টটা কম। তো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ক্যান গেট দ্য অ্যাডভান্টেজ অফ দোজ লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিগুলো। সেক্ষেত্রে ওই দেশগুলো বেনিফিটেড হবে এবং আমরাও বেনিফিটেড হব। এবং আপনি জানেন যে রিসেন্টলি চায়না কিন্তু ওদের এই সানসেট ইন্ডাস্ট্রিগুলোকে শিফটিং করে তারা কিন্তু লেটেস্ট ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডেশন করছে। সেখানে তারা এআই বেস, রোবোটিক্স, সেমিকন্ডাক্টরস, এয়ারোস্পেস, বায়োটেক, ইলেকট্রনিক ভেহিকল, ইলেকট্রিক ভেহিকল, হাই স্পিড ট্রেন, রিনিউয়েবল এনার্জি, এগুলো নিয়ে কাজ করছে। এবং আসিয়ান কান্ট্রিগুলো কিন্তু চায়নার কাছে ওই বেনিফিটগুলো পাচ্ছে। তো এই বেনিফিটগুলো কিন্তু আমরাও ইকুয়ালি ফ্রম আসিয়ান কান্ট্রিজ অ্যান্ড ফ্রম চায়না উই ক্যান গেট দিস। সো এটা মিউচুয়ালি বেনিফিটিং হতে পারে আর কি। যারা এই প্রজেক্টের সমালোচনা করছে তাদের একটা বক্তব্য হচ্ছে গিয়ে যে বাংলাদেশকে আসলে মায়ানমারের রাখাইন রাজ্যে এখন তুমুল যুদ্ধ চলতেছে, এবং এখানে আরাকান আর্মি বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করতেছে, এবং এর মধ্যে একটা ইকোনমিক করিডোর করা, এটা মানে হইল কি বাংলাদেশকে একরকম মায়ানমারের একটা যুদ্ধের মাঝখানে নিয়ে ফেলা, যেটা আমাদের জন্য একটা নিরাপত্তা ঝুঁকি। এটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, আমাদের আসলে মায়ানমারের প্রবলেমটা নিয়ে কথা বলার সময় একটু পিছনে যেতে হবে। যে এই যে 2017-তে মেইন ক্রাইসিসটা হলো যে বাল্ক অফ রোহিঙ্গাস তাদেরকে এখানে পুশ করা হলো, অ্যাট ওয়ান গো ইট ওয়াজ মোর দেন 7 lakhs। তার আগে 2013, 14, 15 তখন আমি লাকিলি আমি তখন মিলিটারি ইন্টেলিজেন্স ডাইরেক্টরেটের কর্নার ছিলাম, তো আমি বর্ডারগুলো ক্লোজ দিয়ে আমি জানতাম ইনফরমেশনগুলো। একজন রোহিঙ্গাও যদি এন্ট্রি করতো বাংলাদেশের ভিতরে, আমরা ইউজ টু পুশ ব্যাক, উইজ টু টেক লট অফ স্টেপস। কিন্তু আমরা কি দেখলাম 2016-17-তে স্পেশালি অ্যাজ ইফ এ সর্ট অফ বর্ডার টু ওপেন করে দেওয়া হলো। তো সেটার একটা ব্যাকগ্রাউন্ড কারণ আমরা অ্যানালিসিস আলাদাভাবে করতে পারি, বাট দ্যাট ক্রিয়েটেড এ হিউজ প্রবলেম ফর দ্য কান্ট্রি। আমরা যদি সেই সময় একটু লং টার্ম স্ট্র্যাটেজি নিতাম, তাহলে প্রবাবলি এই প্রবলেমটা এত অ্যাকিউট হতো না, এবং আমরা কাউন্টার মেজার্স দিলে। আপনি যদি খেয়াল করেন যে ওই সময় জেনারেল ফজলুর রহমান, হি ওয়াজ ডিজি অফ বিডিআর, যিনি নাকি রৌমারী পাদুয়াতে হি কাউন্টার বিএসএফ সাকসেসফুলি, বিডিআর উইন ওভার করেছিল তার নেতৃত্বে। উনি একটা স্ট্র্যাটেজি বলেছিলেন এই 2017-18-তে সম্ভবত, যে এই যে বাংলাদেশে যে রোহিঙ্গারা পেনিট্রেট করেছে, তাদেরকে যদি 1 লাখ রোহিঙ্গাকেও যদি প্রপারলি ট্রেন করে, বিকজ রাখাইন ইজ দেয়ার হোম স্টেট, এবং রাখাইনের নর্থে কিন্তু রোহিঙ্গাদের এক ধরনের তাদের ইনফ্লুয়েন্স আছে। তো সেখানে যদি তাদেরকে আমরা মুভ করাতে পারতাম, প্রপার ট্রেনিং দিয়ে, প্রপার সাপোর্ট, দিস ইজ দেয়ার ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, স্বাধীনতার তাদের জন্য স্বাধীনতার যুদ্ধ পাই, তাহলে কিন্তু এই প্রবলেমটা এই পর্যায়ে আসতো না। আরাকান আর্মির সাথে কিন্তু রোহিঙ্গাদের একটা ভালো সম্পর্ক ওই সময় ছিল। যে আমাদের এই এখন যে অর্গানাইজেশনগুলো কাজ করছে, যে আরএসও, যে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, অথবা আরসা,
তাদের সাথে রিলেশন ভালো ছিল। তো আমরা ওই ভালো রিলেশনকে ক্যাপিটালাইজ করে আমরা আরাকান আর্মির সাথে আমাদের রোহিঙ্গাদেরকে ট্যাগিং করে আমরা যদি রাখাইনে এক ধরনের ইনফ্লুয়েন্স করে আমরা রোহিঙ্গাদেরকে আমরা স্বাধীনতা মুভমেন্ট আলোকে তাদেরকে ফিরিয়ে দিতে পারতাম, আমার জেল ফজলুর রহমানের এই কনসেপ্টের স্ট্র্যাটেজিটা আমার বেশ লজিক্যাল মনে হয়েছে, বাট এটা আমরা করতে পারি নাই। বাস্তবতা হচ্ছে এখন আমরা অনেক পিছনে চলে এসেছি, যার ফলে এখন দেখা যাচ্ছে যে আরাকান আর্মি ইজ ডোমিনেটিং কোয়াইট ওয়েল। এখানে আমরা কিয়াকফু, যেখানে মান্দালে থেকে যে কানেক্টিং যে পোর্টের কথা বলছি বা সিটওয়ের কথা বলছি, এখানে কিন্তু পোর্টটা যদিও জান্তা আর্মি কন্ট্রোল করছে, বাট 2 কিলোমিটারের কাছাকাছি আরাকান আর্মি পৌঁছায় গেছে, এক ধরনের সিজড অবস্থা আছে। এবং এখানে আসলে খুব ইজিলি আমাদের করিডোরটা যদি আমরা একসেপ্ট করি, কনস্ট্রাকশন করা খুব ইজি হবে বলে মনে হয় না, ডিফিকাল্ট হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস খেয়াল করার ব্যাপার, ইন্ডিয়ার কিন্তু মায়ানমারের সাথে করিডোর আছে, আপনি যদি খেয়াল করেন, KMTT, কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রেডে, যেটার মাধ্যমে তারা কলকাতা পোর্টকে সিটওয়ের সাথে সি রুটে কানেক্ট করছে, আবার সিটওয়ে থেকে ইনল্যান্ড রিভার দিয়ে কানেক্ট করছে প্রায় 200-250 কিলোমিটার, তারপরে বাই রোডে কানেক্ট করছে মিজোরামকে। তারপর 7 সিস্টারকে ওদের কানেক্ট করার জন্য, যেখানে শিলিগুড়ি করিডোর হয়ে পৌঁছাতে প্রায় 1100-1200 কিলোমিটার লাগে, এখানে প্রায় 700 কিলোমিটারে তারা পৌঁছাতে পারছে, বাট এখনও অ্যাক্টিভ মোডে যায় নাই। ইন্ডিয়া কিন্তু এই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে তারা কিন্তু রোড কনস্ট্রাকশন KMTT এই ট্রিটির আন্ডারে কনস্ট্রাকশন করছে, এবং সেখানে কিন্তু আরাকান আর্মি বা জান্তা গভর্নমেন্ট কিন্তু পজিটিভলি সাপোর্ট দিচ্ছে, এবং ফিউচারে হয়তো 2027-28 তারা কিন্তু এই KMTT-টাকে এটাকে অ্যাক্টিভ মোডে নিয়ে যাবে। তো এখানে সিচুয়েশন বর্তমানে খুব ভালো না, কারণ রিসেন্টলি 2024 একটা ইনসিডেন্ট হয়েছে, যেখানে চায়না বেসড কোম্পানি যেটা পোর্টে কাজ করছিল তাদেরকে কাজ বন্ধ করতে হয়েছে, এবং এই বছরের শুরুতেও এক ধরনের সমস্যা হয়েছে, যেখানে এই যে সিজ যে কন্ডিশন, আরাকান আর্মি জান্তাকে সিজ করে রেখেছে, এখানে বেশ সিচুয়েশনটা মোটে ভালো না। তবে অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস মনে রাখতে হবে যে এই সিচুয়েশন থেকে কে উদ্ধার করতে পারবে ইন দ্য ওয়ার্ল্ড? ইট ইজ অনলি চায়না। চায়না ইজ ওয়েল কানেক্টেড উইথ জান্তা গভর্নমেন্ট অ্যান্ড অলসো উইথ আরাকান আর্মি। আমরা এই ট্রিটির পার্ট হিসেবেই চায়নাকে এক ধরনের আমরা রেসপন্সিবিলিটি দিই যে আমরা উইল গো উইথ দিস স্টেপ প্রোভাইডেড ইউ সলভ দ্য প্রবলেম, এই যে মিলিটারি প্রবলেম যেটা মায়ানমার আছে। অ্যাট দ্য সেম টাইম যদি এই প্রবলেমটা সলভ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই রোহিঙ্গা ক্রাইসিসটাও কিন্তু সলভ হয়ে যাবে, দে উইল বি রিভার্টেড ব্যাক রাখায়, এবং পাশাপাশি আমাদের ডেভেলপমেন্ট এবং অন্যান্য অ্যাক্টিভিটিস, ইকোনমিক জোন, এগুলো কিন্তু মাল্টিপ্লাইড হবে। তো এই ট্রিটিটা আমরা হয়তো বা করলে খুব ইমিডিয়েটলি খুব পজিটিভ ইম্প্যাক্ট পেয়ে যাওয়ার ব্যাপারটা এরকম না, বাট I feel now is the high time to sign this agreement. Positive future, positive impact আছে। আমেরিকা তো রাখাইন করিডোর নিয়ে অনেকদিন ধরে কথা বলছে, সো সেই করিডোরটাকে সেইটার সাথে বাংলাদেশও কানেক্টেড, বাংলাদেশের নিরাপত্তা কানেক্টেড, সেটাকে কি আমরা একটা মানবিক করিডোরের জায়গা থেকে দেখবো, নাকি এটা একটা আমেরিকান ইনফ্লুয়েন্সের একটা করিডোর হিসেবে দেখব? আমি আমেরিকার এই করিডোরের অফারটা নিয়ে আমি কিছুটা স্টাডি করেছি, বাট এখানে আমি আসলে এই প্রপোজালে, এই অফারে আমি আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসকে মাল্টিপ্লাই করে এই ধরনের কোনো ইন্ডিকেশন আমি দেখি নাই। এটাকে আমার মনে হচ্ছে এক ধরনের পলিটিক্যাল মুভ। এবং এখানে আপনি যদি খেয়াল করে থাকেন, আমি কিন্তু চিটাগং হিল ট্র্যাক্সের 3টা লেয়ারে চাকরি করেছি। আমি অ্যাজ ক্যাপ্টেন, আই ওয়াজ দ্য ক্যাম্প কমান্ডার বিফোর পিস ট্রিটি এবং আফটার পিস ট্রিটি। আই ওয়াজ দ্য ব্রিগেড মেজর ফর 3 years ইন গুইমারা, খাগড়াছড়ি। আমি অ্যাজ এ মিলিটারি কর্নাল স্টাফ, মিলিটারি ডাইরেক্টরেট, আমি প্রায় 3 বছর আই টেকেন কেয়ার অফ দ্য হোল চিটাগং হিল ট্র্যাক্স। তো আমি এই ডাইনামিক্সটা আমি বুঝি, আমি জানি। এখানে কিন্তু এক ধরনের কার্যক্রম চলছে, ক্রিশ্চিয়ানাইজেশন, যেটা আপনি খেয়াল, স্পেশালি ইন বান্দরবান এরিয়া, হ্যাঁ, যে অনেক, যেহেতু হিল ট্র্যাক্স পিপল, তারা তো বিশেষ ধর্ম নাই, তাদেরকে ইজিলি তারা ক্রিশ্চিয়ান করে ফেলছে, এবং এক ধরনের হিডেন এজেন্ডা আছে এখানে, যে এই যে মিজোরাম, চিটাগং হিল ট্র্যাক্স এবং রাখাইন মিলে কোনো ক্রিশ্চিয়ান কোনো স্টেট বা হারবারি এলাকা করা যায় কিনা। তো আমার কাছে ইউএসের এই প্রপোজালটাকে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস বা আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা খুব ফুলফিল করে বলে মনে হয় না। বাট অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস, যে ইউএসএ ইজ এ ওয়ার্ল্ড সুপার পাওয়ার, তাদেরও যে কোনো প্রবলেম বা তাদের চাওয়াটাকে আমাদের গুরুত্ব দিতে হবে একটা কাউন্টার ব্যালেন্স করার জন্য। আমার মনে হয় না যে আমরা যদি চায়না যে ইকোনমিক করিডোর বা ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য যেটা প্রপোজাল দিয়েছে, এটা অ্যাকসেপ্ট করলে ইউএসএ খুব বেশি বড় আকারে এটা রিভার্ট করবে বা রেসপন্স দেখাবে, রিয়াকশন দেখাবে, আমার কাছে মনে হয় না। সো আমার মনে হয় আমরা এই প্রজেক্টটা নিয়ে সামনের দিকে এগোতে পারি। আমরা গভর্নমেন্টকে
একদম শুরু থেকে দেখছি তারা তিস্তা প্রজেক্টের ব্যাপারে খুবই কমিটেড এবং তিস্তা প্রজেক্টের সাথে ইন্ডিয়া চায়নার স্বার্থ ডিরেক্টলি কানেক্টেড। আমরা ওইদিকে দেখলাম যে চায়না, পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে একটা কনফ্লিক্ট চলতেছে পাকিস্তানের পানি নিয়ে। তো পানি নিয়ে আমাদের ইন্ডিয়ার সাথে একটা টেনশন অনেক লম্বা। আপনার কাছে কি মনে হয় যে গভর্নমেন্ট এই সময়ে একনাকে পাশ করলো তিস্তা প্রজেক্ট এবং প্রাইম মিনিস্টার 3 বা 4 বার অফিসিয়ালি তার তিস্তা প্রজেক্টের ব্যাপারে তার কমিটমেন্ট এনশিওর করছে? সো হি ইজ ভেরি সিরিয়াস। আপনি এটাকে এই সময় কিভাবে দেখেন? বাংলাদেশের প্রায়োরিটির জায়গা থেকে চায়না ভারত সম্পর্ক এবং বাংলাদেশের প্রায়োরিটির জায়গা থেকে তিস্তাকে আপনি কিভাবে দেখেন? তিস্তা আমাদের বাংলাদেশের জনগণের মনের প্রজেক্ট এবং আমাদের স্পেশালি উত্তরবঙ্গের জনগণের। তিস্তার প্রবলেমটা কিন্তু আজকের না। ফারাক্কা যখন ওপেন করা হলো, সেটা একটা জাস্ট টেস্টিং হিসাবে ওপেন করা হয়েছে, কিন্তু গত 50 বছর ইট ইজ রানিং, যেটা এগেইনস্টে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি রোড মার্চ করেছে। এবং এইটা কিন্তু আমরা টের পাচ্ছি যে এটার ফার রিচিং নেগেটিভ ইম্প্যাক্ট আমরা টের পাচ্ছি। এখন আমাদের এই যে লাখ লাখ জনগণ যে সাফার করছি আমরা ওভার দ্য ইয়ার্স, তিস্তার ওয়াটার শেয়ারিং ট্রিটি ইন্ডিয়ার সাথে কয়েকভাবে হয়েছে, বাট ইন্ডিয়া কি সেই ট্রিটিগুলো ফলো করেছে? সেই পরিমাণ পানিকে আমাদের গ্রীষ্মের সময় দিয়েছে? দেয় নাই। তারা আপলিফ্ট করেছে এবং তারা তাদের স্টাইলেই চলেছে। এবং তিস্তা ব্যারেজের ব্যাপারে কিন্তু ইন্ডিয়াকেও একটা অফার দেওয়া হয়েছিল, তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। তো ইন্ডিয়ার এক ধরনের ফোবিয়া আছে, বিকজ তাদের যেহেতু নর্থ ইস্ট শিলিগুড়ি করিডোর চায়নার কাছে, তাদের শিলিগুড়ি করিডোর তাদের কনসার্ন আছে। কনসার্নটা আমরা অ্যাকসেপ্ট করি, কনসার্নটা তাদের দেশে থাকতেই পারে, কিন্তু আমাদের কনসার্নটাকে তো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে আমরা এই যে বছরের পর বছর আমরা সাফার করছি, লাখ লাখ লোক সাফার করছে, সেটা তো আমাদেরকে খেয়াল করতে হবে। অ্যাট দ্য সেম টাইম প্রেক্ষাপট কিন্তু পরিবর্তন হয়েছে, এটা বুঝতে হবে। এই জুলাই বিপ্লব যেটা হয়ে গেছে, আমরা গত 16-17 বছর দেখেছি যে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে ডোমিনেট করে কিভাবে আমাদের দেশকে তারা দেশ থেকে সব কিছু তারা নিয়েছে। আপনি যদি একটু পিছনে গিয়ে 2009 যে আমাদের বিডিআর বিদ্রোহ হলো, যেখানে আমাদের প্রায় 57 আর্মি অফিসার্স মারা গেছে এবং আমাদের 74 ক্যাজুয়ালিটি হয়েছে, মারা গেছে। তার পরপরই 24শে মার্চ 2009 জেনারেল শঙ্কর রয় চৌধুরী, রিটায়ার্ড আর্মি চিফ, একটা আর্টিকেল লিখেছেন যেটা এশিয়ান এজে প্রকাশিত হয়েছে, যেখানে উনি বলছেন যে দ্য আর্টিকেল ইজ টাইটেলড অ্যাজ দিল্লি ক্যানট এফোর্ড টু লেট ঢাকা স্লিপ অফ ইটস রাডার। আমি আবার বলি, দিল্লি ক্যানট এফোর্ড টু লেট ঢাকা স্লিপ অফ ইটস রাডার। দিল্লি আর বাংলাদেশকে, ঢাকাকে আর তার রাডারের বাইরে দেওয়া উচিত হবে না, যেতে দেওয়া। এবং সেই চেষ্টাই কিন্তু 2009 থেকে 2024-25 পর্যন্ত আমরা খুব অ্যাক্টিভলি দেখেছি। তাহলে বর্তমান প্রেক্ষাপটে, যেখানে জুলাই বিপ্লবের পরে আমাদের টোটাল ন্যাশনালিস্টিক প্যাট্রিয়টিক ফিলিংস এসছে, তো আমরা কি এইভাবে বলতে পারি না যে নাও ইজ দ্য টাইম উই শুড নট অ্যালাউ ইন্ডিয়ান রাডার টু ওয়ার্ক ইন বাংলাদেশ? তো সেক্ষেত্রে কোন দেশ আমাদের জন্য সাপোর্টিভ হবে? যে কোনো একটা দেশের ন্যাশনাল পাওয়ারের কিছু ইন্ডিকেটর আছে, যেটাকে বলা হয় ডাইম ম্যাট্রিক্স, DIME। ডিতে হচ্ছে ডেমোক্রেসি বা ডিপ্লোম্যাসি, আইতে হচ্ছে ইনফরমেশন, এমতে হচ্ছে মিলিটারি এবং ইতে হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো এইটা যে কোনো দেশের জাতীয় সক্ষমতা অর্জনের একটা ইন্ডিকেটর। তো আমরা যদি চায়নার সাথে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস যদি আমরা গিয়ার আপ করি, এখানে কিন্তু স্ট্রেইট ওয়ে আমাদের মিলিটারি সক্ষমতা বাড়বে, আমাদের ইকোনমিক সক্ষমতা বাড়বে, আমাদের ইন্ডিয়ান যে ডমিনেন্স, একচ্ছত্র ডমিনেন্স, সেইটাকে কাউন্টার করা সম্ভব হবে। তো সেক্ষেত্রে তিস্তা ব্যারেজ আমাদের বিভিন্নভাবে কোঅপারেট করবে, বাট আমরা এটাও বলতে চাই যে আমাদের কোনো হিডেন এজেন্ডা নাই যে আমরা শিলিগুড়ি করিডোরে কোনো প্রবলেম ক্রিয়েট করব। সো ইন্ডিয়া আমাদেরকে এটা এইভাবে তাদের চিন্তা করা উচিত যে আমাদের লাখ লাখ লোক বছরের পর বছর অনেক সাফার করেছে, সেখান থেকে আমরা এখান থেকে উদ্ধার পেতে চাই। সো দে শুড টেক ইট পজিটিভলি। তিস্তা ব্যারাজটা অনেক বড় প্রকল্প। ডু ইউ থিঙ্ক দ্যাট উইদিন 5 years অফ ওয়ান টার্ম একটা গভর্নমেন্ট শেষ করতে পারবে প্র্যাকটিক্যালি? তিস্তা প্রকল্পের ব্যাপারে বেশ কিছু কাজ আগে কিন্তু স্টাডি এক ধরনের হয়েছে। চায়না কিন্তু এক ধরনের কাজ এগিয়েও রেখেছে। তারা কিন্তু এই প্রপোজালটা কয়েক বছর আগেই লাস্ট গভর্নমেন্টের সময় দিয়েছিল। সেক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে, যেহেতু কয়েকটা ফেজেই কিন্তু এই ধরনের প্রকল্প হয়। তো 5 বছর সময় খুব কমও না। তো আমি মনে করি যে এটা অলমোস্ট এইটা শেষ করার পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।
এখানে অনেকগুলো ফেজ আছে, কানেক্টিং রোডস, হাইওয়েজ, দেন কন্ট্রোলিং দ্য রিভার রুট অ্যান্ড কতগুলো স্টেপ, যেটা আমরা দেখেছি যে যমুনা বা পদ্মায় বাঁধ বা এবং চাইনিজ ভেরি এক্সপার্ট অন দ্যাট, তাদের এক্সপার্টাইজ আছে বিভিন্ন দেশে। তো আমরা মনে করি যে 5 বছরের মধ্যে হয়তো বা করা সম্ভব হবে। আই থিঙ্ক সো। মডেল বলা হয়তো কাদের মতো আমরা হইতে চাই, সবসময় সিঙ্গাপুর মালয়েশিয়ার কথা আমরা বেশি শুনতাম। এই প্রথম বাংলাদেশের প্রাইম মিনিস্টার বলছে যে আমরা চায়নার ক্যাপিটালের মতো ডেভেলপমেন্টটা করতে চাই। হোয়াট ডাজ দ্যাট ইন্ডিকেট? দেখেন, আসলে হয় কি, বাংলাদেশ কিন্তু এ ব্লেসড কান্ট্রি, আমরা অনেক সময় ব্যাপারে খেয়াল করি না। যেখানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ নাও হ্যাভিং কনসেন্ট্রেশন অন এই যে বে অফ বেঙ্গল কানেক্টিভিটি ইন্দো প্যাসিফিকের সঙ্গে, এবং আমাদের উই হ্যাভ দ্য পোর্ট ফ্যাসিলিটিস অ্যান্ড সি কানেক্টিভিটি, যেখানে সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ, তারা কিন্তু এই পোর্ট ফ্যাসিলিটিসটাকে অ্যাক্টিভলি ইউটিলাইজ করে তারা কিন্তু ডেভেলপ কান্ট্রি হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের এই ধরনের অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও আমরা কানেক্ট করতে পারছি না আমাদের মানে সার্ক কান্ট্রিজগুলোকে, নাইদার সার্ক কান্ট্রিজ নর আসিয়ান কান্ট্রিজ। আমরা এক ধরনের ব্লকড হয়ে গেছে বিকজ অফ ইন্ডিয়ার ওভার ইনফ্লুয়েন্স অন দ্য কান্ট্রি। তো এইখানে আমরা যদি এখন প্রেজেন্ট গভর্নমেন্ট যেভাবে চিন্তা করছে, আমি সত্যি খুব অ্যাপ্রিসিয়েট করি। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমাদের যে ফার্স্ট ভিজিট হলো প্রাইম মিনিস্টার করলেন মালয়েশিয়া, এবং এই যে উনি যেভাবে চিন্তা করছেন, এটা কিন্তু জনগণের মনের চাওয়া। অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু এখন প্রেজেন্ট সিনিয়র মিলিটারি লিডারশিপকে খুব ক্লোজলি চিনি, সেনাপ্রধান থেকে শুরু করে সিনিয়র জেনারেল যারা আছে, তাদের প্রফেশনালিজম এবং তাদের কমিটমেন্ট, প্যাট্রিয়টিজম আমি ক্লোজলি জানি। তো দিস ইজ দ্য হাই টাইম যেখানে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এবং ইন্ডিয়াকেও একটা জিনিস খেয়াল করতে হবে, মানে ইন্ডিয়া এই যে হায়দ্রাবাদ সিকিমকে কী করেছিল আমরা জানি, এবং সেই কনসেপ্টের উপরে ঢাকার সাথে বাংলাদেশের সাথে কাজ করছিল, বাট দে হ্যাভ ফেইল। দে শুড হ্যাভ এ সেলফ রিয়ালাইজেশন, তাহলেই কিন্তু আমরা একসাথে সামনের দিকে এগোতে পারবো। তো এখানে যে করিডোরের কথা বলা হচ্ছে, ইন্ডিয়া ক্যান অ্যাড দেম দাস, তাহলেই তো আমরা একসাথে পজিটিভলি আমরা প্রোগ্রেস করতে পারি। কিন্তু ইন্ডিয়ার আরেকটা জায়গায় ভয় আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ যদি বেশি ডেভেলপড হয়ে যায়, তাদের 7 সিস্টার্স তো ওইভাবে ডেভেলপ করতে পারবে না। আর 7 সিস্টার যদি আমাদের মাথার বাড়ি যে সি কানেক্টিভিটি আছে নিতে চাইলে, সেখানে আবার তাদের ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টটা রেইজ করবে। তো সেটাও তাদের জন্য কনসার্ন। তাদের 7 সিস্টার্স যদি বেশি ডেভেলপড হয়ে যায়, তাহলে তো তাদের ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টে তারা কন্ট্রোল করতে পারবে না। তো এই ধরনের ওরিসগুলো ইন্ডিয়ার আছে, থাকাটাই স্বাভাবিক। বাট অ্যাট দ্য সেম টাইম এই জিনিসগুলো পজিটিভলি দেখে এবং গুজরাল ডক্ট্রিনটাকে যদি তারা একটু আবার রিঅ্যাসেস করে, তাহলে মনে হয় একটা পজিটিভ ডাইমেনশন পেতে পারে। রোহিঙ্গা ক্রাইসিস ইজ আ ম্যাসিভ সিকিউরিটি ক্রাইসিস ফর বাংলাদেশ। কারণ রোহিঙ্গারা বিশাল সংখ্যায় আসছে। একদিক হচ্ছে তাদের পপুলেশন বাড়তেছে, তাদের প্রচুর সন্তান, আবার তারা আরও বাংলাদেশে আসার মানে প্রতি বছর তাদের সংখ্যা বাড়তেছে, বোথ ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি। তো এবং সেটাকে আমরা আসলে পুরোপুরি কন্ট্রোল করতে পারতেছি এটা বলার কোনো সুযোগ নেই, যেটা আপনি লাস্ট পডকাস্টে খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন ডিটেইলসে। তো সেই জায়গাটা থেকে চায়নার সাথে আমাদের রিলেশনশিপটা কতটা সিগনিফিক্যান্ট টু সলভ দিস রোহিঙ্গা ক্রাইসিস? কারণ আমরা এতদিন রোহিঙ্গা ক্রাইসিস আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকাই বা তার আগের দিকে তাকাই, তারা ইউএসএ, ইন্ডিয়াকে অনেক ইনভলভ করছে। আমরা দেখছি ইউএসএ অনেক কথা বলতেছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে, তারা এই করবে সেই করবে। তো সেই জায়গাটা থেকে হাউ ডু ইউ সি চায়না অ্যাজ আ পার্টনার? তারা কি প্রবলেমটা আমাদের জন্য সলভ করতে পারে, নাকি তারা আসলে প্রবলেমটাকে আরো বাড়াইতে পারে, গিভেন দ্যাট অনেক বিশ্লেষক মনে করে যে মায়ানমার ইজ লাইক আ ভেসেল স্টেট অফ চায়না, মানে চায়নার একটা আনবিলিভেবল ইনফ্লুয়েন্স আছে মিয়ানমারে। সো আপনি কিভাবে দেখেন যে এই রোহিঙ্গা প্রবলেমটা বা রোহিঙ্গা ক্রাইসিসটা সলভ করার ক্ষেত্রে চায়না কি আসলে একটা রোল প্লে করতে পারে কিনা? ডেফিনেটলি চায়না ইজ দ্য অনলি কান্ট্রি যে অ্যাক্টিভলি রোল প্লে করতে পারে। অন্য কেউ চাইলেও পারবে না। এখন চায়না সেটা চাইবে কিনা সেটা একটু বোঝার ব্যাপার। তো বর্তমান যেহেতু ওয়ার্ল্ড প্রেক্ষাপট যেটা হয়েছে আমরা জানি, সেখানে কিন্তু চায়নার ইম্পর্টেন্স গ্লোবালি অনেক রেইজ করেছে। তো সেইটা কিন্তু চায়না আমাদের রিজিয়নেও সেটাকে অ্যাক্টিভেট করতে চায়। সেক্ষেত্রে রোহিঙ্গা ক্রাইসিস, সেখানে চায়না হ্যাজ দ্য ডোমিনেশন আরাকান আর্মির উপরে এবং জান্তা গভর্নমেন্টের উপরে। তারা অ্যাক্টিভলি কানেক্টেড এবং আসলে চাইনিজ সাপোর্টের উপরে কিন্তু আছে এখনও। এবং চায়না কিন্তু এখান থেকে সি কানেকশনের মতো অনেক ধরনের তাদের ফুয়েল মানে সি কানেক্টিভিটি সেটা কিন্তু মেনটেন করছে বিকজ অফ হিজ গুড রিলেশন উইথ আরাকান আর্মি অ্যান্ড জান্তা গভর্নমেন্ট। এখানে যদি
চায়না রোহিঙ্গাদেরকে আমাদের নেওয়ার ব্যাপারে পজিটিভ রোল প্লে করে, তাহলেই কিন্তু এই করিডোরটা যেটা অ্যাক্টিভেট করতে চাচ্ছে চায়না, সেটা সম্ভব হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে আমরা যদি যে ইকোনমিক করিডোর, ইকোনমিক অ্যাক্টিভিটিস যে প্রপোজালটা চায়না থেকে এসছে, এইটার প্রি কন্ডিশন হিসাবে চায়নাকে আমরা প্রেশারাইজ করতে পারি বা মোটিভেট করতে পারি যে ইউ শুড সলভ দ্য রোহিঙ্গা ইস্যুস, ইউ শুড সলভ দ্য ব্যাটলফিল্ড কন্ডিশন ইন মায়ানমার, তাহলেই আমরা আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস চায়নার সাথে, এবং চায়না যে ইউনান প্রদেশে যে ল্যান্ড লকড হয়েছে তাদের সি কানেক্টিভিটি এবং অ্যাডভান্টেজগুলো পাবে, আমরাও ইকুয়ালি উইন সিচুয়েশন প্রিভেল করবে, যে আমরাও আমাদের আসিয়ান কান্ট্রির সাথে কানেক্টেড হয়ে, চায়নার সাথে কানেক্টেড হয়ে আমাদের ইকোনমিক আমরা গিয়ার আপ করতে পারবো। সো চায়না ইজ দ্য অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য। আমরা তো আমাদের যখন ইসলামিক ইতিহাস এবং তার সাথে যখন আমরা বর্তমানকে মিলাই, আমরা দেখতে পাচ্ছি যে টার্কি, সিরিয়া এবং সৌদি আরবের মধ্যে এবং কাতারের মধ্যে আমরা একটা সুন্দর ইসলামিক নেটো বা ইসলামিক বন্ধনের দিকে আমরা যাচ্ছি, এবং টার্কি এবং সৌদি আরব অলরেডি একটা ঐতিহাসিক রেল লাইনের ব্যাপারে চুক্তি সাইন করছে দুই পক্ষ। তার মানে আমরা একটা মুসলিম ইউনিটির দিকে যাচ্ছি, কিন্তু আমরা বাংলাদেশিরা খুব কমই আসলে মুসলিম ইউনিটির জায়গা থেকে চিন্তা করি ওটাকে আপনার লেভারেজ পয়েন্ট নেই। ওইদিকে ইন্দোনেশিয়া আছে, ওইদিকে টার্কি আছে, এদিকে সৌদি আরব আছে, কিন্তু এইখানে যে বাংলাদেশ একটা তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে যে একটা বড় লেভারেজ পয়েন্ট পাইতে পারে, সেই জায়গাটাকে কিন্তু আমরা খুব একটা দেখি না। সো সেটাকে আমরা কিভাবে আমাদের তরুণ সমাজ কিভাবে ইউটিলাইজ করতে পারে। অন দ্য আদার হ্যান্ড আমরা যেটা দেখছি মিডল ইস্টের অনেকগুলো কান্ট্রিকে আইএসিস, আল কায়দা, বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর যে উৎপাত, এবং অনেক বিশেষজ্ঞ মতে সেই উৎপাতের মধ্যে ফরেন ইন্টারফিয়ারেন্স ছিল, যেটার মাধ্যমে ওই দেশগুলোকে অস্থিতিশীল করা হয়েছে, বিভিন্ন মিডল ইস্টার কান্ট্রিগুলোকে ভেঙে চুরমার করা হয়েছে একটা চরম উগ্রপন্থী একটা ইসলামিক দলকে দেখায়। সো এই ব্যালেন্সের মধ্যে বাংলাদেশ কিভাবে বা বাংলাদেশের তরুণ প্রজন্ম কিভাবে একদিকে পজিটিভ অ্যাসপেক্ট অফ মুসলিম ইউনিটি, ইসলামিক অ্যাসপেক্ট, সেটাকে কিভাবে একটা পজিটিভ লেভারেজ পয়েন্ট ইউজ করতে পারে টার্কি, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই দেশগুলোর মধ্যে, অ্যাট দ্য সেম টাইম কীভাবে সচেতন থাকতে পারে যেন আমাদের দেশের একটা অংশ আবার কোনো উগ্র জঙ্গি ওই পন্থার দিকে না যায়, যেটা আমরা জেএমবি এক সময় দেখছি, বা বাংলা ভাইয়ের ক্ষেত্রে এক সময় দেখছি, অথবা আমরা হোলি আর্টিজানের ক্ষেত্রে দেখছি। তো সেই জায়গায় যদি আপনি আলোকপাত করতেন। আমাদের ডেভেলপমেন্ট, ইকোনমিক অ্যাক্টিভিটিস, এইটা পজিটিভলি আমাদের সারাউন্ডিং কান্ট্রিজ বা যারা এটাকে নেগেটিভলি নিচ্ছে, তারা বিভিন্নভাবে চাইবে আমাদের এই উদ্যোগকে সাপ্রেস করার জন্য। সেক্ষেত্রে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আমরা দেখলাম যে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কীভাবে ডিস্টার্ব করেছে, এবং যাতে জিসিসি কান্ট্রিজগুলো এই যে ইরানের সাথে সম্পর্ক ভালো না হয় বা টার্কির সাথে ভালো না হয়, বা সুন্নি ভিত্তিক যে দেশগুলো আছে রিলেশনশিপ যেন গ্রো না করে। আমরা বেসিক্যালি আমরা সবাই মুসলমান, এটা বোঝার ব্যাপার, হ্যাঁ, কিন্তু ছোট কিছু মতপার্থক্যের কারণে আমরা শিয়া সুন্নি বলছি, যেটা এক ধরনের খ্রিস্টান ইহুদির এক ধরনের কুটচাল বলতে হবে। আমরা বেসিক্যালি সবাই উম্মতি মুহাম্মদ, এবং আমরা কোরআন এবং সহিহ হাদিস আলোকে আমরা জীবন অতিবাহিত করি। সেক্ষেত্রে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এবং আমাদের 90% বা মোর দেন 90% আমরা মুসলমান, এবং দ্বিজাতিভিত্তিক কনসেপ্টের উপরেই ইন্ডিয়া পাকিস্তান জন্ম নিয়েছিল। সেখান থেকে পুরো পাকিস্তান এখন বাংলাদেশ হয়েছে। সেখানে আমাদেরকে মুসলিম কান্ট্রি বলতে এত লজ্জা লাগে কেন? সেখানে তো সমস্যা নাই, আমাদের তো 90% মুসলমান, এবং এই মুসলিম দেশ হিসাবে আমাদের দায়িত্ব যে অন্য যে জাতিগোষ্ঠী আছে তাদের টেক কেয়ার করা। যেভাবে মদিনা সনদে নবী ইসলাম অন্য জাতিগোষ্ঠীকে, ইহুদি খ্রিস্টানদেরকে কিন্তু টেক কেয়ার করতেন, এবং আমাদের কিন্তু এখানে খুব ভালোভাবেই আমাদের টেক কেয়ার করা হয়। তো সেটা আমাদের আমরা করব। বাট যেহেতু এনিমিটি আছে, আমাদের নেইবারিং কান্ট্রি আমাদের এই পজিটিভ স্টেপগুলো নাও পছন্দ করতে পারে, তো তাদের যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড বিভিন্ন ধরনের মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, বিকজ যে কোনো একটা দেশে যখন ভালো কাজ হয় তখন কিন্তু ভালো লোকের সঙ্গে সঙ্গে কিছু ট্রেইটরও থাকে। আমরা কিন্তু ইরানে দেখেছি যে আয়াতুল্লাহ খোমেনির লোকেশন কিছু ট্রেইটর যদি না বলতো তাহলে কিন্তু স্পেসিফিক এই অপারেশন করতে পারতো না। বাংলাদেশেও কিন্তু এক ধরনের দালাল চক্র বা ট্রেইটর গ্রুপ কিন্তু আছে,
তারা কাকে সাপোর্ট করছে আমরা হয়তো একটু বুদ্ধি খাটলে বুঝতে পারবো। সেক্ষেত্রে আমাদের ইয়াং জেনারেশনকে অ্যাক্টিভলি এগিয়ে আসতে হবে যে আমাদের মধ্যেই কারা এরকম করতে পারে, যে বিকজ এখানে হয়তো বা $1 মিলিয়ন ট্রানজ্যাকশন হবে ডাউন দ্য লেভেল, যে এই নেগেটিভিটি বা ডিস্টার্ব করার জন্য, যে ছোট ছোট সেপারেটিস্ট গ্রুপ বা বিভিন্ন ধরনের সমস্যার জন্য মানে আইন শৃঙ্খলা ইয়ের ব্যাপারে যে টুকটাক বোমা বললো বা এ করলো, মানে এই ধরনের যারা জঙ্গির উত্থানকে তারা এক ধরনের হারবারিং করার চেষ্টা করবে যাতে আমাদের এই 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 ডেভেলপমেন্টটা না হয়। সেক্ষেত্রে আমরা যদি আমাদের আমি আমি আর্মিকেও রিকোয়েস্ট করব যে আমাদের যে ডিফেন্স পার্সপেক্টিভ আছে, আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলো আছে, আমাদের ন্যাশনাল যে NSI, হ্যাঁ, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা DGFI, তাদের যে প্রফেশনালিজম, সেখান থেকে এই জিনিসগুলোকে অ্যাক্টিভলি অ্যাড্রেস করতে হবে। এবং আমাদের যে NCSA, ন্যাশনাল কমিটি ফর সিকিউরিটি অ্যাফেয়ার্স, যেটা নাকি অকেশনালি কিন্তু বছরে 1-2বার রিঅ্যাসেসমেন্ট করার কথা, আমাদের সক্ষমতাকে এই ইন্টেলিজেন্স অ্যাসপেক্টে গিয়ার আপ করতে হবে। সেখানে আমাদের ইয়াং জেনারেশন পার্টিসিপেট করবে। তো সেই জায়গায় আমাদের পলিসি মেকিং লেভেলে একটু রিথিঙ্ক করে, যেহেতু আমরা অনারেবল প্রাইম মিনিস্টার বলেছেন যে আমরা সিঙ্গাপুরের মতো হতে যাই, তো সেখানে কিন্তু কাউন্টার ইনিশিয়েটিভ আমাদের যারা এনিমি আছে তারা কিন্তু করতে চাইবে। তো সেখানে আমরা যদি সবাই, স্পেশালি আমাদের ইয়াং জেনারেশন এবং আমাদের মিলিটারি ডিসিশন মেকিং লেভেলে যারা আছেন, তারা যদি একটু পজিটিভলি এই স্টেপগুলো নেয়, তাহলে ইনশাআল্লাহ উই ক্যান ফুলফিল আওয়ার লং চেরিশ ড্রিম। এই জায়গায় আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু অতীতেও ছিল। ইসলামিক ব্যাটেলগুলোতে আমাদের নবী ইসলাম কিন্তু উনি নিজে 57টা ব্যাটেলে অংশগ্রহণ করেছেন, এবং যেহেতু নবী ইসলাম আমাদের জীবনের একটা আদর্শ, তিনি কিন্তু 25টা ব্যাটেলে নিজে কমান্ডার ইন চিফ ছিলেন। সেখানেও কিন্তু অনেক ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ওনার ব্যাটেলগুলোতে যাতে উনি উইন না করতে পারেন, দে আর অ্যাক্টিভেটেড, কিন্তু কাউন্টার মেজার্স নিয়ে কিন্তু সাপ্রেস করেছেন এনিমি মুভমেন্টগুলোকে। তো সেখান থেকে কিন্তু আমরা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কীভাবে ফাংশন করে দেশের জন্য বা জাতির জন্য, সেখান থেকে আমরা শিক্ষা নিয়েও কিন্তু আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ককে আমরা অ্যাক্টিভেট করতে পারি, এবং সেখানে আমাদের ইয়াং জেনারেশন শুড পার্টিসিপেট। আপনি যেহেতু UN পিসকিপিং মিশনে কাজ করেছেন হাইতি এবং জর্জিয়াতে, তো সেই জায়গাটার থেকে, সেই এক্সপিরিয়েন্স থেকে, একটা তো হচ্ছে মানবিক সাহায্য, আরেকটা হচ্ছে গিয়ে ভূ রাজনৈতিক হস্তক্ষেপ বা ইন্টারফিয়ারেন্স। এর মাঝখানে আসলে থিন লাইনটা কোথায়? বিকজ এইটা চলে আসে ইন্ডিয়ার ক্ষেত্রে, এটা চলে আসে চায়নার ক্ষেত্রে, এটা চলে আসে ইভেন আমেরিকার সাথে ডিলের ক্ষেত্রে, কিন্তু অনেকে এটা বলছে যে আমার কি ইকোনমিক সভরেন্টিতে হাত দিচ্ছে কিনা। সো একটা হচ্ছে পার্টনারশিপ, একটা হচ্ছে গিয়ে মানবিক সাহায্য, আরেকটা হচ্ছে আপনার অভ্যন্তরীণ হস্তক্ষেপ বা সভরেন্টি নিয়ে ডিল করা। বাংলাদেশের মতো একটা দেশকে সবসময় পার্টনারশিপে যেতেই হবে, এটা তো কোনো বলার অপেক্ষা রাখে না। তো সেখানে আপনি জিবুতির খুব চমৎকার একটা এক্সাম্পল দিয়েছেন, টার্কির একটা এক্সাম্পল হতে পারে যে সে সবার সাথে ব্যালেন্স করার চেষ্টা করতেছে। আবার কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কেউ ব্যালেন্স করতে না পারার কারণে আইসোলেটেড হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটায় বাংলাদেশে আসলে এই ফরেন পলিসি ডক্টরিনটাকে সে কিভাবে দেখবে, ওখানে ফাইন লাইনটা আপনার অভিজ্ঞতায় কি? আমি 2টা দেশে আমার মিশন করেছি, একটা হচ্ছে হাইতিতে নিয়ার আমেরিকা, আর একটা জর্জিয়াতে নিয়ার USSR। তো 2টা প্রেক্ষাপটই আপনাকে একটু বলার চেষ্টা করব। পাশাপাশি আমি পাকিস্তানের প্রেজেন্ট রোলটা এখানে বলতে চাই, যে পাকিস্তান কি ফরেন পলিসি ফলো করছে। পাকিস্তান সাকসেসফুলি কিন্তু এই ইরান, USA, ইসরায়েলের ক্রাইসিসটাকে ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্মে অ্যাক্টিভ রোল প্লে করেছে। পাকিস্তান ইজ হ্যাভিং গুড রিলেশন উইথ চায়না অ্যান্ড অলসো উইথ USA। বাট একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে যে পাকিস্তান ইজ হ্যাভিং ইকুয়াল রিলেশন, বাট দে হ্যাভ মোর দেন ইকুয়াল রিলেশন উইথ চায়না। এটা কিন্তু একটু বোঝার ব্যাপার। কোনো কারণে যদি হাত ছাড়তে হয়, পাকিস্তান আমেরিকার হাত ছেড়ে দেবে, কিন্তু চায়নার হাত ছাড়বে না। আমাদেরকেও চিন্তা করতে হবে। চায়না ইজ এ লোকাল সুপার পাওয়ার। আমরা অন্য যে কারো হাত ছাড়তে পারি, কিন্তু আমরা চায়নার হাত ছাড়তে পারবো। চায়না শুড বি মোর ইকুয়াল টু আস ফর আওয়ার ডিফারেন্ট কাইন্ড অফ সাপোর্ট, মিলিটারি, ইকোনমিক। আমার ইউএন মিশন আমি কি দেখেছি, হাইতিতে আমি দেখলাম যে এখানে US লেড অপারেশন হয়েছে ব্যাক ইন 1994-95। US অপারেশন করেছে, পুরো গভর্নমেন্টকে টপল করেছে, করে নতুন গভর্নমেন্ট সেটেল করেছে। তারপরে এই মিশনটা পরে UN-এ ইনক্লুড হয়ে UN মিশন হিসাবে পরে ফোর্স ডিপ্লয়মেন্ট হয়েছে। এখানে US ফোর্সও ডিপ্লয়েড ছিল, পাকিস্তান ফোর্স ডিপ্লয়েড ছিল, আমরা ডিপ্লয়েড ছিলাম। হাইতি থেকে কিছু অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এই গভর্নমেন্ট মেশিনারি কিছু ধরে
যে তাদের করাপশন ইন্ডিকেটর এইটা বিভিন্ন ধরনের প্রবলেমকে সামনে এনে আমেরিকা দে ওভারথ্রিউ দ্য গভর্নমেন্ট। তো যেটা আমরা দেখতে পাই যে ওভারটলি তারা দেখাইতে চায় যে হিউম্যান রাইটস কনসিডারেশন, বাস্তবে কিন্তু এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে, তাদের হিডেন এজেন্ডা থাকে এখান থেকে বিভিন্ন ধরনের ন্যাচারাল রিসোর্সেস এক্সট্রাক্ট করা। যার ফলে হাইতিতে আমি দেখেছি যে লোকাল লোকজন তারা কিন্তু আমেরিকার উপর অনেক ডিসস্যাটিসফাইড ছিল যে তারা এখানে এসছে আমাদের দে হ্যাভ ইউনিক মিনারেল রিসোর্সেস এটাকে এক্সট্রাক্ট করার জন্য। জর্জিয়াতে দেখলাম একই, এখানে জর্জিয়াতে ইট ইজ এ সুপার পাওয়ার ফাইট। ইন ওয়ান সাইড ইউএসএসআর, প্রেজেন্ট রাশিয়া, ইন আনাদার সাইড জর্জিয়া মেইনল্যান্ড বাট সাপোর্টেড বাই ইউএসএ। সুখোমিতে তাদের ইভেন হেডকোয়ার্টার আছে এবং গালি সেক্টর, যুগদিতি সেক্টর, মাঝখানে ইঙ্গুরি রিভার, বোথ সাইড ডমিনেটিং বাট ইটস বেসিক্যালি সুপার পাওয়ার। এখানে জর্জিয়াতে অনেক ন্যাচারাল রিসোর্সেস আছে, সেগুলোকে কিভাবে এক্সট্রাক্ট করতে চায়। তো এই জন্য আমাদেরকে একটু কেয়ারফুলি আমাদের প্রোগ্রেস করতে হবে। বাংলাদেশে আসলে সত্যি কথা বলতে কি আমাদের মেইন রিসোর্স হচ্ছে আমাদের ম্যান পাওয়ার। ইউএসও নট ইন্টারেস্টেড, বাট আমরা কিন্তু ক্যাপিটালাইজ করতে চাই ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তো সেই জায়গায় কিন্তু চায়না উইল বি মোর দেন ইকুয়াল টু আস ফর সার্ভিং আওয়ার ইন্টারেস্ট। ফরেন পলিসির ক্ষেত্রে আসলে ইন অল কনসিডারেশন এটা হলো চেঞ্জিং সিনারিও, সেখানে কান্ট্রিজ ইন্টারেস্ট ইজ অনলি দ্য পারমানেন্ট থিং। তো সেখানে আমরা চায়নার সাথে একটা রিলেশনশিপে আমরা যদি প্রোগ্রেস করিও, বাট এটা ভুললেও চলবে না যে চায়নায় কিন্তু আমাদের পারমানেন্ট রিলেশন নাও হতে পারে। দ্যাট মাইট বি চেঞ্জিং অফ দ্য ফরেন পলিসি অ্যাট এনি টাইম ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। এটা যদি আমরা মনে রাখি তাহলে মনে আমরা উই ক্যান সাকসিড। আমরা যদি একটু সমালোচক পয়েন্টগুলোর দিকে তাকাই, সমালোচকদের প্রথম একটা পয়েন্ট যেটা আপনি অলরেডি ক্ল্যারিফাই করছেন যে যেখানে অলরেডি মিয়ানমারে যুদ্ধ চলতেছে সেখানে আমাদের এই করিডোরকে আরও ফার্দার আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে কিনা বা যুদ্ধের মধ্যে ফেলে কিনা মিয়ানমার গভর্নমেন্টের সাথে, সেটা আপনি অলরেডি ক্ল্যারিফাই করছেন। বাট আমরা যদি আরও তাদের দুইটা সমালোচনার পয়েন্ট আছে। এক নম্বর সমালোচনার পয়েন্ট হইল যে চায়নার সাথে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট করতে গিয়ে আমি চায়নার সাথে যেই অ্যাগ্রিমেন্টে যাচ্ছি বা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাচ্ছি, পার্টিকুলারলি চিটাং মংলা পোর্ট সহ করিডোর, সেটাতে আমেরিকা নাখোশ হয়ে যদি আমাদেরকে অর্থনৈতিকভাবে একটা চাপ দেয়, স্পেশালি আমাদের গার্মেন্টসের এক্সপোর্ট ইম্পোর্ট এখনও লার্জলি ডিপেন্ডেন্ট অন আমেরিকা অ্যান্ড ইউরোপ, সেই জায়গার তো সেটা বড় আশঙ্কা আছে যে আমি এদিকে ইকোনমিক ডেভেলপমেন্ট করতে গিয়ে আমি আরও বড় ইকোনমিক ধাক্কা আমি খাবো। সেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কোনোভাবে ইউএসএ এখান থেকে ডেপ্রাইভ ফিল করছে কিনা, সেখানে ওভার রিয়াকশন ইউএসএ দেখানোর কোনো সম্ভাবনা রয়েছে কিনা। এখানে দেখেন মানে রিসেন্ট যেটা এগ্রিমেন্ট হলো যে গ্রেটার অ্যাক্সেস ফর ইউএস প্রোডাক্ট ইন বাংলাদেশ, যেটা আমাদের 19% আমরা রিসিপ্রোকাল ট্যারিফ আমরা কনসেশন পেয়েছি ইউনাইটেড স্টেটস থেকে, যে রিমুভাল অফ দ্য নন ট্যারিফ ব্যারিয়ার বাংলাদেশ সেটা অফার করেছে। এখানে কিন্তু ইউএসএ ইজ গেটিং অ্যাডভান্টেজ, ইনক্রিজ ইউএস ইনভেস্টমেন্ট বাংলাদেশে করতে পারছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, টেকনোলজি ও ম্যানুফ্যাকচার তারা পার্টিসিপেট করতে পারছে, স্ট্রঙ্গার প্রোটেকশন তাদের আমাদের এখানে ইনভেস্টর্স এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি তারা এখানে আমাদের সেল করতে পারছে। বাংলাদেশেও আমরা এখান থেকে ইন রিটার্ন আমাদের আরএনজি সেক্টর আমরা সাপোর্টটা পাচ্ছি, এফডিআই আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও আমরা আমেরিকা থেকে পাচ্ছি। বাট আমেরিকা এই এগ্রিমেন্টের ব্যাপারে খুব চরম নাখোশ হবে কিনা সেটা বোঝার জন্য আরেকটা জিনিস আমাদের কনসিডার করা প্রয়োজন, যে আমাদের যে মাতারবাড়ি যে ডিপ সি পোর্ট যেটা আছে, এখানে কিন্তু জাপানিজ জাইকার ট্রিমেন্ডাস ইনভেস্টমেন্ট আছে। আর আপনি জানেন জাপান ইজ মেম্বার অফ দ্য কোয়াড, তাই না? আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। এবং 2013 আগে এই মাতারবাড়ি ডিপ সি পোর্টে কিন্তু চায়না ওয়াজ সাপোজ টু বি ইনভলভ, কিন্তু প্লট 2013 যেহেতু ইলেকশনটা হলো না, ওয়ান সাইডেড আনকন্টেস্টেড 154 ইলেক্টেড হয়ে গেল, 2014-15 এসে আমরা শিফটিংটা দেখতে পেলাম, সেখানে জাপানকেই অফারটা দেওয়া হলো এবং জাপান ইজ কন্টিনিউইং নাইসলি, দ্যার ইজ নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। কিন্তু ইউএসএকে মনে রাখতে হবে যে ইউএসএর গ্রুপের, কোয়াড গ্রুপের একজন মেম্বার ইজ অ্যাক্টিভলি ইনভলভড ইন মাতারবাড়ি প্রজেক্ট ইন দ্য সি পোর্ট, হ্যাভিং সাম ডোমিনেন্স। তো সেখানে এবং তারা টিকফার মাধ্যমে বিজনেস তারা পজিটিভ সাপোর্ট পেয়েছে, এবং ভবিষ্যতেও ইকোনমি অ্যাক্টিভিটিসে যদি ইকোনমিক জোন ইউএসএ করতে চায় সেখানেও কিন্তু না করা হচ্ছে না। সো আমার মনে হয় বাংলাদেশ ইজ ভেরি ইন্টেলিজেন্টলি প্লেয়িং উইথ দ্য সুপার পাওয়ার্স বা গ্লোবাল লোকাল সুপার পাওয়ার্স, এবং এইটাই ইজ দ্য রাইট ওয়ে টু মুভ ফরওয়ার্ড আওয়ার ইকোনমিক অ্যাক্টিভিটিস। 3 নম্বর যে সমালোচনাটা আছে এই চীনের সাথে সুসম্পর্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে যে একটা হচ্ছে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স,
ইকোনমিক অ্যান্ড মিলিটারি ইন্ডিপেন্ডেন্স। আরেকটা হচ্ছে যে যদি আমেরিকা এবং ইন্ডিয়া ফিল করে দ্যাট বাংলাদেশ ইজ বিকামিং ভেসেল স্টেট অফ চায়না, দেন আমরা দেখছি যে আমেরিকা যখন এই জিনিসটাকে ফিল করছে গত অ্যাটলিস্ট 50 বছরে বিভিন্ন আফ্রিকান কান্ট্রি, বিভিন্ন মিডল ইস্টার্ন কান্ট্রিতে যুদ্ধে চলে গেছে, অথবা গভর্নমেন্ট চেঞ্জ করার জন্য দেয়ার ওয়াজ ইন্টেলিজেন্স ইনভলভমেন্ট অ্যান্ড মিলিটারি ইনভলভমেন্ট ইভেন সামটাইমস। সো সেই জায়গাটা থেকে হিস্টোরিক্যালি বাংলাদেশের ক্ষেত্রে যে দুইটা সুপার পাওয়ার বা যে দুইটা রেলেভেন্ট পাওয়ার স্টেক হোল্ডার ছিল সেটা হচ্ছে আমেরিকা এবং ইন্ডিয়া। চায়না ইজ, বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক ছিল, বাট চায়না কখনোই বাংলাদেশের ডিপলি ইনভলভ ছিল না। সো সমালোচকদের একটা বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ আসলে চায়নার সাথে অতিরিক্ত সুসম্পর্ক করতে গিয়ে ইজ গিভিং আ ভেরি রং মিলিটারি সিগনাল অ্যান্ড সিকিউরিটি সিগনাল টু আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া, বিকজ তারা কখনো এটা এফোর্ড করতে পারবে না যে বাংলাদেশ বিকামিং আ ভেসেল স্টেট অফ চায়না। সো সেই জায়গাটা থেকে সমালোচকদের বক্তব্য হচ্ছে চায়নার সাথে সম্পর্কটাকে আমাদের এত স্ট্রং করা উচিত না। হাউ ডু ইউ সি দ্যাট? আপনি কথাটা ঠিক বলেছেন। এখানে স্ট্রিং অফ পার্লস বলে একটা কনসেপ্ট আছে। আমি যদি একটু ম্যাপে জিনিসটা বলে বিশ্লেষণ করি তাদের কনসার্নটা, তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। এই স্ট্রিং অফ পার্লস একটা কনসেপ্ট আছে যেটা ইউএস জিওপলিটিক্যাল এক্সপার্ট উনি প্রায় 20-25 বছর আগে হি প্রোনাউন্সড। চায়না যে বিভিন্ন দেশে আফ্রিকান কান্ট্রিজ বা এশিয়ান কান্ট্রিজে তাদের পোর্টগুলোকে আপগ্রেড করার ব্যাপারে সাপোর্ট দিচ্ছে, লাইক শ্রীলঙ্কায় হাম্বান্তোতা সিপোর্ট বা পাকিস্তানে গদ্দার সিপোর্ট, যেটা কি গদ্দারকে আবার চায়না থেকে ডাইরেক্ট রোড কানেক্টিভিটি এবং এনার্জি লাইন কানেক্টিভিটি করেছে। পাশাপাশি তারা মায়ানমারের সিপোর্ট এবং মালয়েশিয়ার সিপোর্ট কানেক্ট করলে দেখা যাচ্ছে যে এটা একটা স্ট্রিং অফ পার্লস বলছে যে এটার মাধ্যমে যে ওয়েল শিপিং লেন যেটা ইন্দো প্যাসিফিকে আছে সেখানে ইন্ডিয়ান ভেসেলস বা ইউএস সিবর্ন মুভমেন্টটাকে এফেক্ট করতে পারে। তো এই কনসেপ্টটা ইউএস অ্যানালিস্ট দিয়েছিল এবং এটা ইন্ডিয়াতে দে অ্যাকসেপ্টেড দিস কনসেপ্ট অফ স্ট্রিং অফ পার্লস, এবং সেই জন্য তারা একটু বেশি ওরিড থাকে যখন সিপোর্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে চায়না পার্টিসিপেট করে। তারা আবার একটা কাউন্টার প্রপোজাল নিয়ে কাজ করছিল, এবং ইন্ডিয়ার এটা কনসেপ্ট ইন্ডিয়াস নেকলেস অফ ডায়মন্ড, কাউন্টার প্রপোজাল অ্যাজ এগেইনস্ট স্ট্রিং অফ পার্লস। চায়নাকে ঘিরে ফেলার জন্য দে হ্যাভ এ প্রপোজাল যে ইরানের চাবাহার, মঙ্গোলিয়ার একটা পোর্ট, জাপানের পোর্ট, এখানে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং সিচিল, এটা তারা ডিপ সি পোর্টে আন্দামান দ্বীপে দে হ্যাভ এ সাম প্ল্যান সিসি। তো এইটা দিয়ে তারা নেকলেস অফ ডায়মন্ড বলে চায়নাকে কাউন্টার করতে চাচ্ছে। ইটস হাইপোথিসিস, দুইটাই হাইপোথিসিস, কেউ এটাকে প্রেফারেন্স দেয়, কেউ দেয় না। তো এইটা এক ধরনের চিন্তা। বাস্তবতা হচ্ছে যে আমরা যদি চাইনিজ সাইকি চিন্তা করি, আমরা কিন্তু চাইনিজ সাইকিতে এই জিনিসটা দেখি না, যেটা নাকি আমরা ইন্ডিয়ান বা ইউএস সাইকিতে দেখি, এ সর্ট অফ কন্ট্রোলিং অ্যান্ড ডোমিনেটিং। তো সেই দিক থেকে বাংলাদেশকেও কেয়ারফুল হতে হবে। আমাদের দেশে যখন এই ধরনের বিভিন্ন অপরচুনিটি আসে তখন অনেক সময় সাধারণ মানুষ খুব কনফিউজড হয়ে যায়, বিকজ তারা যখন টিভি বা মিডিয়া বা টক শো বা সংবাদের বিভিন্ন পত্রিকাতে দেখে, তারা অনেকটা তাদের মধ্যেই একটা অনেক সময় বিভক্তি সৃষ্টি হয়। সো আমাদের যারা ইয়াং জেনারেশন পার্টিকুলারলি, তারা কিভাবে এই দেশের স্বার্থটা বুঝবে বা বোঝার চেষ্টা করবে বা দেশপ্রেমের জায়গাটাকে বুঝবে, সেইটার ব্যাপারে যদি আপনার যে জাতীয় নিরাপত্তার জায়গা থেকে যে অভিজ্ঞতা, সেই ব্যাপারে যদি আপনি বলতেন। আমাদের ইয়াং জেনারেশন কিন্তু আমাদের একটা গৌরবের জায়গা। তারা জেন জি, তারা জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের যে ডেডিকেশন এবং স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি, সেটা সত্যি প্রশংসা করার মতো। এবং তাদের জন্য আমি যে কথাটা বলতে চাই, আওয়ার ইন্ডিপেন্ডেন্স আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দায়িত্ব, এইটা বিদেশ থেকে কেউ এসে করে দেবে না। ইস্টার্ন ইউনিভার্সিটিতে আমি একটা ফ্যাকাল্টি ডিন হিসাবে আছি, স্কুল অফ বিজনেসের। তো আমার বিভিন্ন কোর্স ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমি কানেক্ট করি স্টুডেন্টদের সঙ্গে এবং তাদের আমি সাইকিটা বোঝার চেষ্টা করি। সেখানে আমি খুব পজিটিভ জিনিস দেখতে পাই ইয়াং জেনারেশনের মধ্যে। তারা দেশের প্রয়োজনে তারা কাজ করতে চায়, তারা দেশের জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে চায়। সেখানে আমি দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট ইজ অলসো টেকিং সাম পজিটিভ স্টেপস।
আপনি হয়তোবা জেনে খুশি হবেন যে আমাদের যে সামার কালেকটিভ এক্সারসাইজটা চলছে, এখানে কিন্তু যে আনসার অ্যান্ড ভিডিপি, যেখানে আমাদের প্রায় 68 lakhs আমাদের সদস্য আছে, তাদের কিন্তু একটা বেশ বড় অংশ ফর দ্য ফার্স্ট টাইম হিস্ট্রিতে ফার্স্ট টাইম তারা কিন্তু সামার কালেকটিভ এক্সারসাইজ যেটা শুরু হয়েছে 2 সপ্তাহের জন্য, আর্মি গ্রাউন্ডে অপারেশন করছে, ট্রেনিং করছে, সেখানে কিন্তু পার্টিসিপেট করছে। তো আমি আপনার সাথে একটা এপিসোড করেছিলাম অন কম্পালসারি মিলিটারি ট্রেনিং, অ্যান্ড সেখানে আমি কিন্তু এটা বলেছিলাম যে আসলে আমাদের কিন্তু ইয়াং জেনারেশনকে আমাদের সিকিউরিটি কনসিয়াসনেস এটা আনতে হবে এবং তাদের কানেক্ট করতে হবে। সেই জায়গায় আমি একটা কানেক্টিভিটি পজিটিভ দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে সেখানে আমি কিন্তু বলেছিলাম বিএনসিসির অ্যাক্টিভেশন ফর ইয়াং জেনারেশন। এই যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি, যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ইয়াং জেনারেশনকে নিয়ে কাজ করে, তাদের কিন্তু খুব ভালো কিছু এজেন্ডা এবং তাদের প্রোগ্রামিং আছে। তারা 4 ডাইমেনশনাল ট্রেনিং দেয়, এবং এই 4 ডাইমেনশনাল ট্রেনিং হচ্ছে একটা জেনারেল মিলিটারি ট্রেনিং, যেখানে মাইনর অপারেশন, মাইনর ট্যাকটিক্স, ফিল্ড ক্রাফটস এবং ওয়েপন পরিচালনা করা, এগুলো অনেক কিছু আছে। সোশ্যাল অ্যাওয়ারনেস তাদের ট্রেনিং দেওয়া হয়, পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন টেকনিক্যাল জিনিসের উপর ট্রেনিং দেওয়া হয়, এবং বিভিন্ন ধরনের ক্যাম্পেইন হয় ঢাকা লেভেলে এবং সেন্ট্রাল লেভেলে, এবং এক ধরনের ইয়াং জেনারেশনের মধ্যে সিকিউরিটি কনসিয়াসনেস গ্রো করা হয়। তো বাংলাদেশে কিন্তু অলরেডি রিসেন্টলি আমাদের গভর্নমেন্ট ইজ অলসো কোয়াইট অ্যাওয়্যার, তারা এটাকে সাপোর্ট করছে, এবং বিভিন্ন বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে বিএনসিসি ইনক্লুডেড হয়েছে, এবং আমাদের ইউনিভার্সিটিতেও, ইস্টার্ন ইউনিভার্সিটিতে আমরা এটা পজিটিভলি দেখছি। হয়তো ভবিষ্যতে আমরা স্টার্ট করব, কিন্তু এখানে এই পজিটিভ জিনিসগুলো আনতে হবে। পাশাপাশি আমাদের ইউনিভার্সিটি কারিকুলামের মধ্যে ফর দ্য ইয়াং জেনারেশন যে জেনারেল মিলিটারি ট্রেনিং অ্যান্ড জেনারেল মিলিটারি সায়েন্স, এই যে ইরান কিভাবে ডেভেলপ করেছে তাই সিম্পল টেকনোলজি দিয়ে, এইটা মিসাইল টেকনোলজি বলি, ইউএভি বলি, আর ড্রোন টেকনোলজি বলি, আই হ্যাভ দ্য এক্সপার্টাইজ, আমি জানি ইটস নট ভেরি ডিফিকাল্ট, কিন্তু আমাদের ইয়াং জেনারেশনকে এটা ইনক্লুড করতে হবে। ইউনিভার্সিটিগুলোতে এটা রিসার্চ প্রজেক্টে আনতে হবে, ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোঅপারেশন থাকতে হবে। এই যে চায়না যখন এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছে, সেখানে আমাদের সাপোর্ট ব্যাকআপ স্টুডেন্টরা তো আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তো তাদের কানেক্টিভিটি দিয়ে আমাদের সেই ট্রেনিংগুলো এখানে করতে হবে। হ্যাঁ, তাইলে আমাদেরকে সেখানে সায়েন্স রিলেটেড রিসার্চ, মিলিটারি সায়েন্স রিলেটেড রিসার্চ, যেটা নাকি পরবর্তীতে আমাদের সভরেনিটিকে কানেক্ট করবে। তো সেই জায়গাতে আমাদের যদি আমরা ইয়াং জেনারেশনকে কানেক্ট করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা ভালো করব। সেক্ষেত্রে আমি ইয়াং জেনারেশনকে আরেকটা কথা বলতে চাই, যেহেতু আমরা একটা মুসলিম দেশ, আমাদের 90% আমরা মুসলমান, তো আমাদেরকে কোরআন হাদিসের দিকেও খেয়াল করতে হবে যে আমাদের জন্য কি দায়িত্ব আছে। আমি সূরা আস-সফ, সূরা নম্বর 61 আয়াত 4, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। মহান আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পছন্দ করেন যে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে শক্ত ইস্পাত কঠিন প্রাচীরের মতো, বুনিয়ানুম মারসুস, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করেন এবং সাকসেসফুল হয়, যেটা আমরা ইরানকে দেখেছি। ছোট দেশ, বাট দে হ্যাভ কাউন্টার দ্য গ্লোবাল পাওয়ার। সূরা ইমরানে সূরা নম্বর 3 আয়াত 200, এখানে মহান আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ধৈর্য ধরো, তোমাদের বর্ডার প্রোটেকশনের জন্য তোমরা কমিট করো, তাহলে তোমাদের আল্লাহর রহমত বর্ষিত হবে। তো আমি ইয়াং জেনারেশনকে বলবো যে দেশের সার্বভৌমত্ব আমাদেরকেই রক্ষা করতে হবে। নবী ইসলামের বেশ কিছু হাদিসও আছে, যারা যেই চোখ বর্ডার পাহারা দেয় সেই চোখ কিন্তু বেহেশতে যাবে, এবং আমাদের পজিটিভ রিওয়ার্ড দেওয়া হবে সেই জন্য। তো আমরা যদি কোরআন হাদিসের আলোকে আলোকিত হয়ে আমরা যদি দেশের জন্য সবাই মিলে পজিটিভলি সাপোর্ট দিই, যেটা আমরা পজিটিভ আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি যে জনগণ, এই যে বিডিআর বিএসএফ এর বর্তমানে যে বর্ডার লাইনে যে প্রবলেমগুলো হচ্ছে, জনগণ কিন্তু কমিটেড, এবং বিডিআর কিন্তু খুব ভালোভাবে ফাইট দিতে পারছে বিএসএফ এর যে ফোর্সফুল পুশিং হচ্ছে। তো সেখানে আমাদের ইয়াং জেনারেশন, আই এম কোয়াইট কনফিডেন্ট, তাদের পজিটিভ স্পিরিটে আমরা একসাথে কাজ করলে ইনশাল্লাহ নো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ডেয়ার এনাফ টু পেনিট্রেট অর টাচ আওয়ার কান্ট্রি। আমাদের দেশটা হলো ডিফেন্ডার্স প্যারাডাইস, এটাকে আমরা যদি প্রপারলি ক্যাপিটালাইজ করতে পারি সবাইকে নিয়ে, ইনশাল্লাহ উইল সাকসিড।
তো আমার মনে হয় আল্লাহর আমি রহমত কামনা করছি। মে আল্লাহ ব্লেস আস অল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, আপনার পয়েন্টগুলো খুবই মূল্যবান এবং আমি মনে করি যে এইটা টোটাল চায়না করিডোর এবং এই টোটাল আমাদের জিও পলিটিক্যাল নতুন বাস্তবতায় পৃথিবীতে বাংলাদেশের আসলে কি করণীয় সে ব্যাপারে খুব সুন্দরভাবে আপনি আলোকপাত করেছেন। থ্যাংক ইউ স্যার আজকে আপনার সময়ের জন্য এবং ডিটেলস আলোচনার জন্য, এবং আমরা আবারও কোনো রিলেভেন্ট টপিকে আপনাকে পাবো এই প্রত্যাশায় আজকে শেষ করছি।